কাটার পরিবর্তনের সাথে প্রহর কেটেছে অতি দ্রুত। শিয়া প্রিয়া দুজনে আজ বেশ কয়েক মাস পর এসেছে নিজেদের বাড়িতে। এর মধ্যে অবশ্য দু চারবার শিয়া আসতে হয়েছে, কয়েকবার জামা কাপড়ের জন্য, আবার কখনো বা কিছু ফাইলপত্রের জন্য। তবে সেসব কয়েক মিনিটের জন্য। বাড়িটা স্থিত হয়ে সময় আর কাটাতে পারেনি এই 6 মাসে। ধুলো জমে গেছে অনেকটা। যদিও তারা আসবাবপত্র সবাই সুন্দর মতো সাদা কাপড়ে ঢেকে রেখে গিয়েছিল। কটেজ থেকে অয়ন আকাশ চলে যাওয়ার খানিক পরে তারা দুবোন চলে এসেছে। ঘরদোর দ্রুত ধোয়া মোছা করে ফেলতে হবে। এতগুলো দিন পর বাবা মা ফিরছে। দুজনে অবশ্য বেশ খুশি। কেমন পরিবার পরিবার ফিল হচ্ছে। বাড়ি এসে নিজেদের চিরচেনা বেডরুমে এসেছে তারা। যেমন রেখে গেছিল তেমনই আছে। কান্না পাচ্ছে প্রিয়ার। যতই যাই হোক, নিজের মানুষ আর নিজের বাড়ির মতো শান্তি এই পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না, সম্ভবই নয়। শিয়া এর মধ্যে নিচের তলার সব গোছগাছে লেগে গেছে। রান্না বাড়ির ঝামেলা আপাতত রাত অবধি নেই। কটেজ থেকে আসার সময় খাবার দিয়ে দিয়েছে রহিমা খালা। রাত অবধি খাবারের চিন্তা করতে হবে না আর। সারাদিন সব গুছিয়ে ফেলতে পারবে। সন্ধ্যার ফ্লাইট তার বাবা মার। সুইজারল্যান্ড থেকে দেশে আসতে প্রায় ঘন্টা দশেক সময় লাগবে। তারা যদিও জানে না কোনো ট্রানজিট দিয়ে আসবে। মাঝে মাঝে কাতার, ইস্তাম্বুল এসব জায়গায় বিমান ট্রানজিট করলেও আরও বেশি সময় লাগতে পারে। মোটামুটি হিসাবে আনিসুল সাহেব আর রেনুকা রহমানের আসতে আগামীকাল বেলা হবে। প্রিয়া ঘণ্টাখানেকের মধ্যে তাদের রুমটা গুছিয়ে ফেলল। কটেজ থেকে আনা সুটকেসগুলো জামাকাপড় সুন্দর আলমারিতে তুলে ফেলল। বাড়ি এসেছে প্রায় ঘন্টা তিনেক। ঘড়িতে সময় বেলা 3:30। দারুণ খিদে পেয়েছে। প্রিয়া বিছানা থেকে কালো রঙের ওড়নাখানা গায়ে জড়িয়ে ফোন হাতে নিচে নেমে আসে। সে কোমরে ওড়না বেঁধে কাজ করছে। ড্রয়িং, ডাইনিং, কিচেন এরিয়া মেয়েটা সুন্দর মতো পরিষ্কার করে ফেলেছে। সবার আগে ঠিকঠাক করে এসেছিল বাবা মায়ের কামরা। মোটামুটি পুরো বাড়ি ঝকঝক করছে এখন। দুবোন কোমরে হাত রেখে গোটা বাড়ি নজর পড়ল। ময়লা ছিটে ফোটা নেই। এতদিন যে এ বাড়িতে জনমানব ছিল না সেটা বুঝতে পারা যাচ্ছে না একদম। একগাল হাসল দুবোন। শিয়ার মাথায় হাত বুলালো বোনের। খিদে পেয়েছে? প্রিয় সজোরে উপর নিচ মাথা ঝাড়ায়। শিয়া হেসে বোনের হাত টেনে এনে বসায় খাবার টেবিলে। আমি হাত ধুয়ে আসি, গোসল করে নিতি। তোর তো খিদে পেয়েছে বললি, খেয়ে গোসল করবি নাকি গোসল করে এসে? প্রিয়া ভাবলো, ঝটপট দাঁড়িয়ে পড়ল। গোসল করে এসে খাই। সে সম্মতি দেয়। দুবনে ছোটে গোসলের উদ্দেশ্যে। খাবার টেবিলে ঝড় উঠে গেছে। খাবারের উপর হামলে পড়ছে প্রিয়া। শিয়ার মধ্যে বেশ কয়েকবার ধমক দিয়েছে আস্তে খেতে। আসলে অস্বাভাবিক খিদে পেয়েছে প্রিয়ার। সকালে খায়নি আকাশের উপর অভিমান করে। এখন ভেবেছিল খাবে না, কিন্তু এত এত সুস্বাদু খাবার দেখে মাথা কাজ করছে না তার। বিকাল হয়ে গেছে। খিদে পাওয়াটাই স্বাভাবিক। পেট ভরে আসা মাত্রই ধীরে সুস্থে খাচ্ছে প্রিয়া। আচমকা মলিন মুখ চোখে পড়তে ভুরু জোড়া তুলল শিয়া। কী হয়েছে? উসখুস করছিস কেন? কিছু না। সে মিটমিটে হাসলো। খাবারের লোকমাটা মুখে তুলে আপন মনে বলল, আকাশ রাত 3টার সময় পৌঁছেছে। আমরা গোসলে যাওয়ার আগে কল করেছিল। প্রিয়া চট করে তাকায় বোনের দিকে। অভিমান জোরালো হয়, কিছু বলল না। খাবারে মন দেওয়ার চেষ্টা করে। আকাশের উপর এক আকাশ সমান রাগ সে। ফালতু লোক একটা। কাল রাতে অযথা রাগ করলো। একা তার দোষ ছিল? আচ্ছা, মানলো তারই দোষ, কিন্তু এতটাই কি দোষ ছিল যে এতদিন দেখা হবে না জানা সত্ত্বেও না বলে চলে গেল? পৌঁছে একবার ফোন দেওয়ার প্রয়োজন বোধ করলো না? অয়ন বাড়িতে সুন্দর মতো তার আপুর সাথে দেখা করে গেছে। গিয়ে সুন্দর মতো পৌঁছানোর খবর দিল। প্রিয়, কী হয়েছে? মন খারাপ? কই, আমার ভাইটার সাথে মান অভিমান কমেনি? মান অভিমান কমানোর জন্য কথা বলতে হয়, দেখা করতে হয়। তোমার ভাই তা করেছে? সে অদেখা হাসে। বোনটা তার সত্যি বাচ্চা, তবে মুখে সেসব কিছু বলে না। আকাশের দোষ শুধু, তুই মরার মতো সকালে ঘুমাচ্ছিলিস। প্রিয়া আহত চোখে তাকায়। তখন তার দোষটা সব। সে কি জানতো আকাশ আজ বাড়ি ফিরছে?
রাতে তো তাকে একবারও বলেনি সে কথা, শুধু বলেছিল প্রিয়ারা বাড়ি আসার সময় দেখা হবে না। সে কিভাবে বুঝবে আকাশ তার আগে চলে যাবে? কাঁদো কোথা চোখে বোনের দিকে তাকায়। আমাকে বললি তোমার ভাই জানলে আমি কি উঠতাম না? সারা রাত তোমার ভাইয়ের জন্য ঘুমাতে পারিনি। সে আমার উপর শুধু শুধু রাগ করে। দুজনে এমন মান অভিমান বাড়লে চলবে? একজনকে কি একটু নরম হতে হবে না? প্রিয়া এবার কেঁদে ফেলে। তার সত্যি খুব কষ্ট হচ্ছে। আকাশ ভালো মনে বিদায় নিয়ে আসলে এত এমন লাগতো না হয়তো। এতদিনের জন্য দেখা সাক্ষাৎ হবে না, তাও এমন রাগ নিয়ে দূরে থাকবে, এটা মানতে পারছে না সে। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমার ভাইকে ফিরে আসতে বলো, দেখা করে যেতে বলো। আমার বুকটা জ্বলে যাচ্ছে। সে মায়াভরা চোখে তার ছোট্ট বোনটার বাচ্চামা দেখে। মেয়েটা জানেই না হয়তো আকাশকে সে কতটা ভালোবাসে। এখন আর বলে কি লাভ? আগে রাগ করেছিলি কেন? প্রিয়া ফুপিয়ে কাঁদছে। পাতের শেষ লোকমাটা হাতে ধরে বসে আছে। বারবার বলছে আমি রাগ করিনি, তোমার ভাই রাগ করেছে আমার উপর। কি করেছিলি? আমি কি না করেছিলাম চুমু খেতে? দরজায় তুমি এসে পড়াতে শব্দ করে মুখে চাপা দিল বাঁ হাতে। কি লজ্জা, কি লজ্জা! কথার পিঠে কথা কি সব বলে দিতে যাচ্ছিল সে। দাঁত দিয়ে জিভ কাটলো। সে শব্দ করে হাসলো, হেসে ফেলছে। প্রিয়ার ফর্সা মুখখানা রক্তিম হয়ে গেছে লাজে। থাক থাক, বুঝেছি, আর বলতে হবে না। তাহলে দোষ তো দেখছি আমারই। আমি অসময়ে দরজা নক না করলে এমন হতো না। প্রিয়া জবাব দেয় না, দিতে পারে না মূলত। লজ্জায় মিলিয়ে যাচ্ছে। যতই হোক বড় বোন শিয়া তার। শিয়া নিজের পাতের খাবারটুকু শেষ করে ফেলছে এর মধ্যে। প্লেটখানা হাতে নিয়ে টেবিলে ছাড়লো। আমি যখন ঝামেলা করলাম, সমাধানও আমার করা উচিত। প্রিয়া তাকালো না বোনের দিকে। সুতরাং শিয়াকে বোঝাতে চাইলে বুঝতে চেষ্টা করলো না সে। শিয়া বোনের দিকে বাঁকা হেসে টেবিলে মাংসের বোলের আড়ালে থাকা তার ফোনটা কেটে দিল। ফোন স্ক্রিনে জ্বলজ্বল করছে আকাশের নামটা। চৌধুরী বাড়ি হইচই পড়েছে। 6 মাস পর আকাশ অয়ন বাড়ি ফিরছে। আমিনা চৌধুরী যাদের নিয়ে সারাদিনভর রান্নাবান্নার সময় পার করছে। শাহজাহান চৌধুরী সহ বাড়ির বাকি আর 3 কর্তা কেউই বাড়িতে নেই। 7 দিন আগে 4 ভাই বিজনেস ট্যুরে সিঙ্গাপুর গিয়েছে। শুধু এক দরকারে অবশ্য নয়, মেজো কর্তার চোখের অপারেশনের একটা কারণ বৈকি। বাড়িতে এই মুহূর্তে ছেলে মানুষ বলতে আকাশের মেজো চাচার ছেলে আরাফ। সে এবার এসএসসি দিয়েছে, অ্যাডমিশন প্রার্থী। সুতরাং তাকে ছোট মানুষ বলা চলে। বাইরে গাড়ির শব্দে বাড়ির সবাই উচ্ছ্বাসিত হয়ে গেল। কাজের বেয়ারা রতন ছুটে এলো আমিনা চৌধুরীর দিকে। তিনি চুলোয় পায়েস বানাচ্ছিলেন। আম্মাজান, ভাইজানরা চইলে আসছে। আমিনা নিজেও শুনছে গাড়ির আওয়াজ। তবে ছেলেদের উপর অভিমানে মুখে রাগ করলেন না তিনি। নিজ মনে পায়েস নাড়তে লাগলেন। বাকি গিন্নিরা আর চোখে হাসলো জায়ের অভিমানে। মেজোজা ঘাড় ঘুরিয়ে রতনকে ইশারা করলো এগিয়ে আসতে। রতন ছুটে বেরিয়ে গেল ব্যাগ পোটলা এগিয়ে নিয়ে আসতে। মিনিট 5-এর মধ্যে বাড়িতে পা রাখলো বড় রাজপুত্রের। অয়নকে দেখে ছুটে এসেছে তার ছোট বোন আরশি। বোনকে আগলে নিল সে। কী অবস্থা আমার টেডিটার? খুব মিস করছি বড়দা ভাই। আমিও মিস করছি তো আমার টেডিটাকে। সব্বাইকে মিস করছি। একগাল হেসে আরশি মুখ তুলে এদিক ওদিক খুঁজ করে তাকালো। বড় ভাইয়ের দিকে তাকিয়ে ভুরু তুলে। অয়ন দাঁতে জিভ কেটে মাথা নাড়ে দুদিকে। ঠোঁটে আঙুল বেঁকিয়ে বোনকে ইশারা করে কথা না বলতে। আসেনি কেন? পরে বলি। আসি বুঝদারের মতো মাথা নাড়ে। সাথে সাথে চিন্তায় মলিন হয় মুখখানা। আকাশ তার সাথে আসেনি। মায়ের কানে কথাটা গেলে আরও দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে। এমনিতে মা তার ক্ষেপে আছে ভাই দুটোর ওপর। তার উপর এতদিন পর আসার কথা বলে আকাশ আসেনি। মাতৃজননীকে মানানো এত সহজ হবে না। অয়ন বোনের দিকে তাকিয়ে বাড়ির সবার কথা জিজ্ঞাসা করতে একে একে বেরিয়ে এলো সবাই। চাচিদের সাথে গল্পে মশগুল বাকি ভাই বোনরা যার যার স্কুল কলেজে এখনো ফেরেনি। সম্ভবত কোচিং থেকে। বাবা চাচাদের কথা তো জানেই তারা। তবে সবার মধ্যে মাকে চোখে পড়ল না তার। চাচিদের সাথে কুশল বিনিময় শেষে মেজো গিন্নির ইশারায় অয়নকে দেখিয়ে দিল রান্নাঘর। অয়ন হেসে হাঁটা দিল সেদিকটায়। মা তার এক আকাশ সমান অভিমান করে বসে আছে। আসি এসে বলে বাড়ি ছাড়লো 6 মাস পর। তার উপর আকাশটাও আসলো না। প্রিয়ার সাথে দেখা করে না আসার অনুতাপে মাঝ রাস্তা থেকে ফেরত গেছে পাগল ভাইটা। সে কথা তো
আবার এই মুহূর্তে মাকে জানানো যাবে না, হার্ট অ্যাটাক করতে পারে। চৌধুরী বাড়ির ছোট সাহেব কিনে প্রেম করে মায়ের আদরের ছোট ছেলে আকাশ এহনা চৌধুরী একটা হাঁটুর বয়সী মেয়ের প্রেমে দিওয়ানা হয়ে মাঝ রাস্তা থেকে লোকাল বাস ধরে ফেরত গেছে। এটা মায়ের কানে আসলে বড়সড় ঝটকায় মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আগে কিছু মিছু না জানাই শ্রেয়। অয়ন মাকে পেছন থেকে জাপটে ধরল। আমিনা চৌধুরী মুখ ভার করে খালি করাইয়ে খুন্তি নাড়ছে। বড় ছেলের অস্তিত্ব অনুভব করে কথা বললেন না তিনি। মা, কাজ করছি দেখতে পাচ্ছ না? অয়ন হাসে। মা রেগে থাকলে তাদের দুই ভাইকে তুমি সম্বোধন করে। পায়েস কি আমার জন্য? ওখানে গোলাপ জামুন আছে, খাও। তুমি পায়েস খাও না? পায়েস আকাশে। এই তো রাগ কমলো বলে শেষ অস্ত্রটা চালানো যেতেই পারে এখন। মুখ নরম রম করে বলল, সকাল থেকে না খাওয়া মাথাটা। আমির চৌধুরী লাফিয়ে সোজা হলেন ছেলের দিকে। ঘামার্ত মুখখানা শাড়ির আঁচলে মুছতে মুছতে আর্তনাদ করলেন, কিছু না খেয়ে পথে ঘাটে বেরোতে নিষেধ করি তো আমি। আমার কথা তোরা দুই ভাই কানে তুলিস না। আমির চৌধুরী ব্যস্ত হয়ে রান্নাঘরের দরজার দিকে তাকান। আকাশের খোঁজ করতে ওটা আবার বাড়ি আসতে বলো, রাগ করবো না। অয়ন ধীরে সুস্থে আগলে নেয় আমাকে। আকাশ কাল সকালে আসবে। আমিনা চৌধুরী চেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। কী রাজকার্য ওখানে শুনি? খুবই দরকার কাজ মা, চৌধুরীদের সামনে প্রজন্মের ব্যাপার স্যাপার। আমিনা চোখ বড় করে তাকালো। ভাবুক চোখে ছেলেকে জিজ্ঞেস করল, খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট বুঝি? খুব। এই প্রজেক্ট ঠিক না থাকলে তোমার ছোট ছেলের দিক থেকে প্রজন্মই আটকে যাবে। আমিনা চৌধুরী বুঝতে পারল না, তবে কথা এগোলো না। গজ করতে করতে অয়নকে ফ্রেশ হয়ে খেতে নামতে বলেন। বিছানার উপর পাশ ফিরে শুয়ে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত সে। একসাথে মিনিট দশেকের সে কথা শেষ করে ফোন রেখেছে সে। আকাশের সাথে সবাই কথা হয়েছে, ওখানেই আছে। প্রিয়ার সাথে এখনো দেখা হয়নি। প্রিয়ার সাথে দেখা করে সকাল সকাল কাল রওনা দিবে। দরজায় কড়া নাড়তে গলা উঁচিয়ে ভেতরে আসতে বলল। হাতে গোলাপ জামুনের বাটি নিয়ে ঘরে আসলো আরশি, সাথে তার বাকি ভাই বোনরা। আয়াস সবার আগে হাত মেলালো ভাইয়ের সাথে। অয়ন একগাল হেসে উঠে বসলো বিছানার পর। বিচ্ছুদল বস। আরশি ভাইয়ের হাতে মিষ্টির বাটিটা দিয়ে ঘেঁষে বসলো। এতদিন পর আমাদের গিফট। কপাল চাপড়ালো অয়ন। ভাই বোনদের গিফটের ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। কিছুক্ষণ আগে ড্রাইভারকে গাড়ি নিয়ে আকাশের কাছে পাঠিয়েছে, কাল পাবি। আকাশের কাছে আছে। হঠাৎ আয়াস চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, ছোদ্দা ভাই আজ আসলো না কেন? কাল রাতেও তো আমাকে বলল আজকে আসছে। অয়ন মিটমিট করে হাসে এবার। বিছানায় হেডবোর্ডে হেলান দেয়, কোলের উপর বালি চাপা দেয়। তোদের ছোট ভাবিটা একটু ছোট তো, বাচ্চা আর কি। তো বাচ্চা অভিমান ভাঙাতে আজকে থেকে যেতে হতো আর কি। ঘরমায় আকাশ থেকে পড়লো যেন। এক নজর চোয়াল ঝুলে গেছে, কথা বলতে পারছে না। তাদের সেজো চাচার মেয়ে এনি সবার আগে মুখ খুলো, মজা করছো বড় ভাইয়া? আমাকে তোদের এত চিপ মনে হয়? ছোট ভাইয়ের বউ নিয়ে কেউ এহেন মজা করে? অয়নের মুখ দেখে সত্যি এই মুহূর্তে মনে হচ্ছে মজা করছে। আরশি ভাইয়ের মাথা ঝাঁকিয়ে বলে, আমি দেখব ভাবিকে, আমি দেখব। আরশির সাথে গলা মেলায় ঘরের সকলে। অয়ন নিজের ফোন কেন বের করে সেদিন পার্টি তোলা পিয়ার একটা ছবি বের করে ধরে ওদের সামনে। সবাই এক প্রকার থাবা দিয়ে ফোনটা হাতে নিয়ে নেয় নিজের সাথে। সাক্ষাৎ পড়ি। আরশির হাতে ফোন। মন্তব্যটা তারই করা। তার সাথে সহমত হলো একে এক করে। আল্লাহ, সত্যি সুন্দর মেয়েটা তোমাদের ওখানকার। অয়ন মাথা নাড়ে, এলোমেলো চুলের ভিতর হাত ছেলায়, উদাস গলা বলে, তোদের বড় ভাবির বোন আর কি। ও কথাটা আরাপ বলার পর হঠাৎ অয়নের শেষ লাইনটা মাথায় ক্যাচ করতে ফট করে তাকালো আসছে দিকে। একে একে এনি, অরিন, আয়াত সবার দিকে চোখ পড়ল। দেরিতে হলো বোধহয় সবার মাথায় কথাটা ধরতেই অয়নের দিকে তাকিয়ে এবার চিৎকার করে বসলো, বড় ভাবে মানে? অয়ন দু হাতে কান চাপা দেয়, উঁচু হয়ে একবার দরজার দিকটা দেখে। আস্তে কথা বল, আগে ঢাকঢোল পেটাচ্ছিস কেন গাধা? থাম। এত বড় চমক দিয়ে থামতে বলছো? চমক কি দেখলি? বিয়ে করতে হবে না? এভাবে বুড়ো হব ভেবেছিলি নাকি? হেসে ফেলল সকলে। অয়ন এবার শিয়ার পিয়ার একসাথে ছবি দেখালো ভাই বোনদের। সবাই মুগ্ধ হলো তাদের দুই ভাবির উপর। বিশদ আলাপ চলল বেশ রাত। আলাপ আলোচনায় ভাটা পড়ল
মায়ের আগমনে। আমিনা চৌধুরী ছেলের রুম থেকে সব কটাকে বের করলো। ছেলে জার্নি করে এসেছে এতদূর, রাতভর গল্প করার জন্য দিন পড়েছে। একে একে সব কটাকে বের করার পর নিজে এসে বসলো ছেলের পাশে। অয়ন অবশ্য জানে তার মা এখন কি বলবে, কি প্রশ্ন করবে। তারপরে চুপচাপ বসে রইল মায়ের কথাবার্তা শুনতে। আকাশ আসলো না কেন সত্যি করে বলতো? অয়ন ঠিক জানতো তাদের মা তাদের মিথ্যে খুব সহজে ধরতে পারে। এদিক সেদিক কিছু বললে চট করে ধরে ফেলল। সত্যি অফিসে কাজ মা, কাল সকাল সকাল চলে আসবে। আমাকে এত ব্যাকডেটেড মনে হয় তোদের? অয়ন হতভম্ব। আসলে ব্যাকডেটেড মা কোথা থেকে আসলো? ভেবেছিস তোদের হেয়ালিপনার কথা প্যাচে ধরতে পারবে না মেয়েটাকে? অয়ন অবাক হয়, হতাশ হয়। মা তার ভয়াবহ চালাক কেউ না। মা সত্যি কাজ ছাড়া ভাই অন্যদিকে মন দেয়। আমেনা খানিকক্ষণ ভাবে কথাটা সত্যি। তার বড় ছেলে এর আগে এক মেয়ের কথা বললেও আকাশ এসবে ছিল না কখনো। কোনো মেয়ে তার ছোট ছেলের মনে ধরেছে বলে তা শোনেনি। কত শত মেয়ে দেখেছে ছেলেদের, একজনের মনে ধরেনি। আমিনা স্বাভাবিক হন, ছেলের মুখের দিকে তাকায়। তোর বাবা তোর জন্য সমীর। অয়ন সাথে সাথে থামিয়ে দেয় মাকে। হতাশায় ভরে ওঠে মুখখানা। কামন মা, সমীর অদপন্ত তোমাকে কিন্তু আমি জানাইনি। ও একটা মেয়ে, বউ করে আনার মতো। সব শোনার পর তোমার এসব মনে হয় এখনো? আমিনা সজোরে মাথা নেড়ে এদিক ওদিক। তার সমীর মেয়েটাকে একদম পছন্দ না। বেশ কয়েকবার এসেছে শাহজাহান চৌধুরী অয়নের সাথে। তার বন্ধুর মেয়ে সৌমির বিয়ে ঠিক করে বসে আছেন এক প্রকার। কিন্তু যে মেয়ের মতিগতি বোঝা যায়, মেয়ের চরিত্র তার মোটেও ঠিকঠাক লাগে না। যে নিজেও একজন নারী, সুতরাং হাঁটুর বয়সী একটা মেয়ের মনোভাব সহজে বুঝতে না পারার কারণ নেই। তিনি অশিক্ষিত বা বোকা নন। মেয়েটা অয়নের সাথে সাথে আকাশের দিকে ছোক করে। যে মেয়ে বিয়ে ঠিক হয় একজনের সাথে অথচ হ্যাংলামো করে হবু দেওরের সঙ্গে, সেই মেয়ে ঘরে এসে বংশ ধ্বংস করার কোনো মানে হয় না। কিন্তু শাহজাহান চৌধুরী এত সব জানে না, তাকে জানাননি তারা। যে কারণে শাহজাহান চৌধুরী সমীর বাড়ির বউ করে আনার জন্য এক পায়ে খাড়া। তুমি এসব নিয়ে ভেবো না তোমা, ভাই আসুক তারপর তিনজনে আমরা একসাথে মিটিং করে বসবো কেমন? আমারও তো বিয়ের বয়স হলো নাকি? অয়নের মুখে এই ছোট্ট কথাটা মোটেও আশা করেনি। ছেলে তার বরাবর বিয়ে বিরোধী। বিগত 6 বছর হলো ছেলের বিয়ের চেষ্টায় পাগল প্রায় কিছুতেই রাজি করানো হলো না। সেখানে ছেলে নিজের মুখে বিয়ের কথা বলছে। তুই সত্যি সত্যি বিয়ে করতে চাস বাপ? না চাওয়ার কী আছে? আমিনা চোখে পানি এসে। অয়ন যতটা স্বাভাবিকভাবে আজ বলেছে, মেয়ে মোটেও এতদিন সেসব ব্যবহারে ছিটেফোঁটা ছিল না। বিয়ের কথা তুলতে বাড়ি ছাড়তো, খাওয়া দাওয়া বন্ধ করতো। তাই আর 10টা ছেলে বিয়ের কথা তাদের মাকে বললে যেমন সিন তৈরি হয়, আমিনা চৌধুরীর ক্ষেত্রে সেটা ভিন্ন। মেয়ে পছন্দ বাপ? অয়ন উপন্যাস মাথা নাড়ে। খুব সুন্দর, লক্ষ্মী মেমা। কাল ভাই আসুক, সারপ্রাইজ আছে। ঘড়ির সময় রাত 12টা। পিয়াসিয়া এক রুমে আজকে তাদের নিজেদের রুম। মানসিক শান্তি একদম। সে খুব ক্লান্ত, সারাদিনের খাটনিতে চোখ বুজে আছে। রাতে ডিনার সেরে বেশি রাত জাগেনি, তবে ঘুম নেই প্রিয়ার চোখে। ঘুমন্ত শিয়ার পাশে উসখুস করছে, এপাশ ওপাশ করছে। কয়েকবার ফোন হাতে নিয়েছে, আকাশকে ফোন করবে করে কল করতে পারছে না। বারবার নাম্বার ডায়াল করতে গিয়ে রেখে দিচ্ছে। দু হাতে কপাল ডলে প্রিয়া। আকাশ যে খুব অভিমান করছে বুঝতে বাকি নেই। কতগুলো দিন ধরে এমন চলে আসছে, দেখা তাদের একদম কম হতো। তারপর শেষ কয়েকদিন তো প্রিয়া নিজেই অভিমান করে দরজা টরজা বন্ধ করে একসার সব কাল রাতে ঠিক করতে পারতো। তা না করে আরও ঝামেলা পাকিয়ে বসে রইল। প্রিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একরাশ খোলা চুলগুলো কোমরে ছড়িয়েছে। গায়ে সাদা টি শার্ট, কালো একটা স্কার্ট হাঁটু পর্যন্ত উঠে আছে। বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় জানলার সামনে। বাইরে চাঁদ তারা কিছু ওঠেনি, কিছু চোখে পড়ছে না। প্রিয় বিছানায় লাগোয়া টেবিলের চেয়ারে বসে পড়ল। তার এখন একটা বিদঘুটে শখ হয়েছে। তার এখন শাড়ি পরতে ইচ্ছে করছে। সেদিন সেই লাল শাড়িটা, যে শাড়িতে আকাশ তাকে প্রথমবারের মতো শাড়িতে দেখলো, সেটায় আকাশের স্পর্শ আছে। সেটা গাড়ি জড়িয়ে জড়িয়ে বসে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা, মন খারাপ হলো প্রিয়ার, কারণ সম্ভবত কটেজে নিয়ে যাওয়া একটা শাড়ি আসার সময় নিয়ে আসেনি। গুটি গুটি পায়ে ব্যালকনি দরজা খুলে এসে দাঁড়ায় সবুজের সমারোহে মোড়া এক তার ব্যালকনিটাতে। বেশিরভাগ গাছ তার সবুজ নেই,
অনেক মরেও গেছে। এতদিন যত্ন নেই, যা ঝড় বৃষ্টির পানি আর কেউ অতটুকু। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে রেলিংয়ের ভর দিয়ে দাঁড়ায়। সত্যি অন্ধকার চারিদিকে। আকাশ সে একটা তারার হদিশও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঠান্ডা বাতাস। সোহেল খেয়াল করলো হাতা ছোট টি শার্টটা ওড়না আনেনি, তাই গা ঢাকতে পারলো না। এখন গিয়ে রুম থেকে আনতে ইচ্ছে করলো না। আকাশ গাড়ির কাটে হেলান দিয়ে অনিমেষে তাকিয়েছে দোতলার বারান্দার প্রেয়সীর দিকে। এরকম সিন এর আগেও একবার হয়েছিল, কয়েক মাস আগে, যেদিন পাগল প্রেমিকের মতো দহন থামাতে আকাশ এসেছিল এইখানটায়। সেদিন সম্পূর্ণ আচমকায় প্রিয়া এসে দাঁড়িয়েছিল এখানটায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে কিশোরীকে। আজকেও একই ঘটনা। আকাশ বাড়ি যায়নি, যেতে পারেনি। প্রিয়ার সাথে মান অভিমান করে দূরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। মেয়েটা শেষবার আসার সময় বিদায় না দিয়ে আসার আক্ষেপে পাগল হয়ে যাচ্ছিল। সকালে সে ঘুমন্ত নিষ্পাপ মুখটা যতবার মুখের সামনে ভেসে উঠছিল, ততবার হৃদয় থমকে যাচ্ছিল। আকাশ মুচকে হাসে। মেয়েটা কেমন ছটফট করছে, অস্থির কিছু নিয়ে। তাকে মিস করছে কি? সে নিজেও সারাদিন অপেক্ষা করছে পিয়ের একটা কলের। ম্যাডাম ভয়াবহ অভিমানী। বিকেলে পিয়ের কেঁদে কেঁদে বলা সব অভিমান অভিযোগ শুনেছে সে। শিয়া শুনিয়েছে। আকাশ নিজের ফোনখানা বের করে পিয়ের নাম্বারে ডায়াল করতে উপরের ব্যালকনি থেকে ছুটে ভিতরে ঢুকে যায় প্রিয়াকে। ফোনটা হয়তো ঘরে রাখা। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফোনটা নিয়ে আবার বারান্দায় চলে আসে। বারান্দার দরজা আলগোছে চাপিয়ে দেয়। সে ঘুমাচ্ছে খুব সম্ভবত। প্রথমবার রিং হয়ে কেটে গেল প্রিয়া ধরতে ধরতে। আকাশের নাম্বার থেকে সে বিশ্বাস করতে পারছে না হয়তো। চোখে পানি ছলছল করছে মেয়েটা। তবে কল কেটে যাওয়ায় বেশ হতাশ হলো। সে ধরতেই পারল না। হাত টাত কেঁপে যাচ্ছে। আকাশ আবার কল করছে। এবার অবশ্য দেরি হয় না, সাথে সাথে ফোন তুলে প্রিয়া। গলার কান্না খুব কষ্টে গেলে কোনো মতো অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি খুব খারাপ। আই ওয়ান্ট টু কিস ইউ রাইট নাও। প্রিয়া হতভম্ব। প্রথম লাইন এটা বললে হলো এখন রাতে ওই কিসটা করতে না পারার দুঃখে না বলে চলে গেছে। এখন অতদূর গিয়ে ফোন করে কিস করতে চাওয়া হচ্ছে। অসভ্য কি সাধে বলি সে? আপনি? প্রিয়া, আই ওয়ান্ট টু কিস ইউ সো রাফলি রাইট নাও। বারবার এক বলা। কপাল চাপড়ে প্রিয়া। কিছু বলার আগে দুবার জোরে জোরে গাড়ির হর্নের আওয়াজ। কপালে ভাঁজ পড়ে তার। এত রাতে এদিকটায় গাড়ি। তবে একটু খেয়াল হতে ভূত দেখার মতো চমকে ওঠে মেয়েটা। এক হাতে মুখ চাপা দেয়। সাদা শার্ট পরিহিত তার ব্যক্তিগত সুপুরুষ অদূরে দাঁড়িয়ে গাড়িতে হেলান দিয়ে তাকিয়ে আছে। আপনি আসবেন নাকি আমি উপরে উঠব? আপনি এত রাতে এখানে? অসম্ভব। আসবে কি? আমার উপরে যেতে হলে সোজা বেডরুমে আটকাবো কিন্তু। প্রিয়া সজোরে মাথা নাড়ে দুদিকে। পাগলের মতো ছুটে নেমে আসে। শিয়া মাথা তুলে দেখে বোনের ছুটে যাওয়া। সঙ্গে সঙ্গে আসা আর নিজের ফোনে আকাশের মেসেজে নিশ্চিন্তে ঘুম দেয় একটা। প্রিয়া এসে হামলে পড়ে আকাশের শক্তপোক্ত বুকে। ঢুকে যেতে চাইছে যেন বুকের ভিতরে। আকাশ নিজেও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে প্রিয়া ধনুকের মতো বাঁকানো কোমরখানা। প্রিয়ার ছোট্ট আবেদনময় শরীরের ভাঁজগুলো ছুঁয়ে যাচ্ছে তার শরীর। আকাশ এক হাত পেঁচিয়ে নিল প্রিয়ার খোলা চুলগুলো। মাথা হেলালো ঠিকই। প্রিয়ার ঠোঁট কি বললাম একটু আগে? প্রিয়া মুখ লজ্জায় গাঢ় হয়ে ওঠে। এদিক সেদিক তাকায়। একদম রাস্তার উপর দাঁড়ানো তারা। অসহায় গলা বলে, এটা তো রাস্তা, সো হোয়াট? রাস্তায় খারাপ দেখে বিয়ে ছাড়া তোমার সাথে কথাটাও খারাপ দেখে, কিন্তু অত হিসাব করতে পারছি না। ক্ষুধার্ত আমি। আই ওয়ানা। কান ঝাঁঝিয়ে উঠল পিয়ার। চেপে ধরে রাখা আকাশের শার্টের আস্তিন আরো শক্ত করে দিল। আকাশ তাকে চেপে ধরে নিজের সাথে। কাঁপছো কেন? কই তোতলাচ্ছ? বাড়ির ভেতরে চলুন। বাড়ির ভেতরে আরও অন্য কিছু মন চাইবে। প্রিয়া মুখ তুলতে পারছে না। মাথা ঝুঁকে অস্ফুটেশ্বর বলল, রাস্তায় কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কী আর হবে? জোর করে বিয়ে দিয়ে দিবে। এর থেকে আর কি? সেটাই পারফেক্ট। এর থেকে ভালো বিয়ের পদ্ধতি আর হয় না। আমি এত অপেক্ষা করতে পারছি না। প্রিয় কিংকর্তব্য বিমূঢ় হয়ে আকাশের ঠোঁট কাটা কথাবার্তায়। বাড়ির ভিতরে চলুন প্লিজ। রাতে খেয়েছেন কিছু? খেতেই তো এসেছি। ইস, বাজে বকবেন না। খেয়েছেন? হুম। চলুন, খাবেন চলুন। আমি যেটা চাইছি সেটা আগে। প্রিয়ার শরীর আড়ষ্ট হয়েছে, শিরশির করছে। আকাশের ঘোর লাগা তীক্ষ্ণ নজর না তাকিয়ে খেয়াল করতে পারছে না। দেবো চলুন। সত্যি তো? হুম।
না দিলে কিন্তু আর ফিরবো না, চলুন। প্রিয়া কোনো মতে আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আলতো হাতে আকাশের হাতখানা ধরে টেনে নিয়ে এসে বাড়ির ভিতরে। আজকে প্রথম প্রিয়াদের বাড়িতে ঢুকলো সে। এর আগে যতবার এসেছে ওই রাস্তা অবধি সীমা ছিল। আকাশ এসে আয়েশ করে বসলো সোফার উপর। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। সে কোথায়, ঘুমায়? ডাকবো? থাক, আমি বেশি দেরি করব না। প্রিয়া আকাশকে বাথরুমে দেখিয়ে দিয়ে দ্রুত এগোয় রান্নাঘরের দিকে। খাবার যথেষ্ট আছে, ফ্রিজে তুলে রাখা, সব গরম করতে ব্যস্ত। আকাশ এর মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়েছে, নিচ থেকে এসে বসলো আবার সবাই। রান্নাঘর থেকে আর চোখে একবার আকাশকে দেখলো প্রিয়া, গলা উঁচলো। খাবার গরম হচ্ছে, ডাইনিংয়ে আসুন। আকাশ উঠল না, ঠায় দাঁড়িয়ে রইল, ঘুরে বসলো এবার। এতক্ষণ প্রিয়ার গায়ের ওড়না দেখেনি মেয়েটা, এর মধ্যে উপর থেকে ওড়না এনে গায়ে জড়িয়েছে, কোমরে পাক্কা গিন্নির মতো খাবার গরম করছে। মিনিট 10-এর মাথায় সব খাবার এনে জড়ো করলো টেবিলে। কী হলো, আসুন, খাবার নিয়ে এখানে এসো। প্রিয়া প্রতিবাদ করলো না, প্লেটে সুন্দর মতো খাবার তুলে এসে সোফায় প্লেটখানা এগিয়ে আকাশের দিকে, নিন, ইলিশ মাছ খান তো নাকি? আকাশ প্লেটের দিকে তাকায়, খিচুড়ি আর ইলিশ মাছের ভাজি। আকাশ প্লেটের দিকে তাকায়, খিচুড়ি আর ইলিশ মাছের ভাজি। পাশের টেবিলে রাখা গরুর মাংস, সম্ভবত স্যালাড আছে সাথে, আর প্রিয়ার প্রিয় খাবার। তবে ইলিশ মাছের কাঁটা ভাজায় ঝামেলা বেশিরভাগ সময় এড়িয়ে চলে। এবার নিজের দৃষ্টি তাক করলো প্রিয়ার দিকে। আপন মনে নিজের পকেট থেকে সেলফোনখানা বের করে মন দিল সেটায়। প্রিয়া অবাক চোখে তাকিয়ে রয়। খাবে নাকি? খাবেন না? এগুলো খান না, অন্য কিছু করে দেবো, বলুন কি খাবেন? প্রিয়ার অস্থিরতা, সত্যি সত্যি নিজেকে বিবাহিত পুরুষ লাগছে। সারাদিনের কাজকর্ম শেষে স্বামী বাড়ি ফিরে আর স্ত্রী ব্যস্ত হয়ে তার আদর যত্নে। মুহূর্তটা অসাধারণ, তবে উচ্ছ্বাসটা প্রকাশ হতে দিল না। গম্ভীর মুখটা তুলল না ফোন থেকে। না খেলে কি বানিয়ে দেবে, বলুন কি খাবে? রান্না বান্না পারো তুমি? প্রিয়া মুখটা চুপসে গেল। সত্যি রান্না তো সে জানে না। আকাশ যদি খাবারগুলো না খায়, কি বানিয়ে দিবে? এক ডিম সিদ্ধ ছাড়া বোধহয় আর কিছু পারে না। মুখটা কাচুমুচু করে বলল, বলুন, চেষ্টা করব। আকাশ অদেখা হাসে, হাতের ফোনটা সাইডে রেখে সোফায় পা ভাঁজ করে প্রিয়ার দিকে ঘুরে বসে, খাইয়ে দাও। প্রিয়া চমকায়, হাতের প্লেটখানা শক্ত করে ধরে রাখে। আমি? এখানে আর কে আছে, কাকে বলবো? প্রিয়া জড়বস্তুর মতো বসে থাকে, লজ্জা লাগছে তার। দেব? না হলে থাক। প্রিয়া ব্যস্ত হয়, এই না না, দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। আকাশ চুপচাপ বসে। প্রিয়া ধীরে সুস্থে অতি যত্নের সাথে মাছের কাটা বাছে। খিচুড়ির সাথে স্যালাড আর মাছ মাখিয়ে লোকমা তুলে আকাশের মুখের সামনে ধরে। আকাশ লক্ষ্য করছে, হাত কাঁপছে মেয়েটার, মনে মনে হাসে। শুরুতে চুমুর কথা বলে ভয় ধরিয়ে দিয়েছে মেয়েটাকে। বাধ্য ছেলের মতো হা করে মুখে তুলে নেয় প্রেয়সীর ভালোবাসা মাখা খাবারের লোকমাটুকু। ইচ্ছে করে ছুঁয়ে দিল প্রিয়ার নরম সরম হাতের আঙ্গুল। এবার ভালো রকম দৃশ্যমান কেঁপে কেঁপে ওঠে প্রিয়া। ঠোঁটে ঠোঁট টিপে ধরে সে, পায়ের আঙ্গুলগুলো মেঝেতে চেপে ধরা। আকাশ বোঝে সবটা। দেবে না? খিদে তো, দিচ্ছি তো। একে একে খাবার তুলে দেয় আকাশের মুখে। মাছ শেষ করে মাংস তুলে দেয়। প্রতি লোকমায় একই কাহিনী। আকাশ ইচ্ছে করে ছুঁয়ে দিচ্ছে মেয়েটার আঙ্গুল। এহেন স্পর্শে শরীরে অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে মেয়েটার। ধীরে সুস্থে খাবার শেষ করলে আকাশ। প্রিয়া রান্নাঘরে সব তুলে রেখে পানির গ্লাস আকাশের হাতে ধরিয়ে দিয়ে বসলো আকাশের পাশে, বেশ খানিকটা দূরত্ব রেখে। আকাশ এক চুমুক পানি শেষ করে গ্লাসখানা রাখলো টেবিলের উপর, তাকালো প্রিয়ার দিকে। মেয়েটা কেমন ভয়ার্থ মুখে বসে আছে। অত দূরে বসছে কেন? কাছে এসো। হ্যাঁ, কাছে আসতে বললাম। প্রিয় স্বপ্ন ঢোক গিললে এগিয়ে আসে আকাশের দিকে। কাছাকাছি আসতে বাহু টেনে ধরে একদম গায়ের সাথে ঘেঁষিয়ে বসলো মেয়েটাকে। মাথা চেপে দিল নিজের বুকের বাপাসটায়। রাগ কমেছে? প্রিয়া উপনিস মাথা নাড়ে, মুখে বলে, কথাটা তো আমি জিজ্ঞাসা করবো, আপনার রাগ কমেছে কিনা? আমি তো রাগ করিনি। আকাশ মৃদু হাসে, মাথা নিচু করে নিজের চোয়াল ঠেকায় প্রিয়ার মাথায়। প্রেয়সীর উপর রাগ করা যায়? আপনি তো রাগ করছেন। রাগলে সব ছেড়ে ছুড়ে মাঝ রাস্তা থেকে লোকাল বাস ধরে সারাদিন আপনার বাড়ির বাইরে অপেক্ষা করি? প্রিয়া চমকে মাথা তুলতে চায়, আকাশ উঠতে দেয় না। আপনি সারাদিন আমাদের বাড়ির সামনে ছিলেন? তাহলে ভাবো, অথচ তোমার দেখা পেলাম আমি মাঝরাতে। আরও আগে দেখা হলে আরও আগে রাগ ভাঙাতে পারি। প্রিয়া দুহাত জড়িয়ে নেয় আকাশের কোমর,
মুখ গুজে রয় আকাশের বুকে, শ্বাস টেনে নেয় প্রাণ ভরে। আকাশও মুখ ডুবিয়েছে প্রিয়ার চুলের ভাঁজে, একই ঘ্রাণ টানায় মত্ত সে নিজেও। দু হাতে আজলায় মুখটা তুলে প্রিয়ার, সময় নিয়ে চোখ বুলে মেয়েটার সম্পূর্ণ মুখ জুড়ে কি মায়াবী কায়া, মুগ্ধ করে সব কিছু। আলতো ঠোঁট ছোঁয়ালো প্রিয়ার কপালে, প্রিয়া আবেশে চোখ বুজে এলো। ঠোঁটের নরম স্পর্শে একে একে নাকের ডগা, দু গাল, সবশেষে অধরে স্পর্শ করতে তিত্তির করে কেঁপে ওঠে ওষ্ঠজোড়া। হাতের মধ্যে মুঠো করা আকাশের শার্টের অস্তিন, আকাশে কানের লতিতে ঠোঁট ছোঁয়ায় আজ কিশোরে। মৃত্যু কবুল জান পাখি, মৃত্যু কবুল। ছলছল চোখে তাকায় প্রিয়া, বিনা বাক্যে নিজের ছুঁয়ে দেয় আকাশের ওষ্ঠে, নিচ থেকে আদরে ভরিয়ে দেয় প্রেমিক পুরুষটাকে। প্রিয়া ছাড়ে, আকাশ জোর করে না তারপরে। প্রিয়া বোধহয় অবাক হয়, মুখে কিছু না বললেও মনের মধ্যে ঘুরপাক আছে। এত সহজে এ দুঃসরা পান করা থেকে দূরে যাওয়ার মানুষ তো আকাশ নয়। আজ কি হলো? আকাশ কথা বাড়ায় না, প্রিয়াকে জড়িয়ে নেয় নিজের সাথে, মাথায় হাত বুলে। খুব শীঘ্রই বৈধভাবে তোমায় ছোঁবো পাখি, ততদিন অপেক্ষা সইবে না। প্রিয়া লজ্জা পেয়ে চুপ করে থাকে। আকাশ মাথা ঝুঁকিয়ে তাকায় প্রিয়ার দিকে, সইবে তো? সলজ্জ মাথা নেড়ে প্রিয়া, মুখ গুজে থাকে আকাশের। হাতের বাঁধন দৃঢ় হয়। তোমার কাছে এলে আমি আমিতে থাকি না, না চাইতে অসম্মান করে ফেলি তোমাকে, যেটা আমি কিছুতেই চাই না। কিন্তু একই ভুল আমার দ্বারা বারবার হয়। আমাকে বাধা দেবে কেমন? আমি তোমার উপর নই, নিজের উপর রাগ করি। আপনার ছয়ে আমি নিজেও চাই, হালাল করে চাই। বাড়ি যেতে হবে, পরিবারকে জানাবো। তুমি জানাবে কেমন? আমাকে এখন বেরোতে হবে। প্রিয়া আঁতকে ওঠে, এখন যাবেন? কত রাত দেখেছেন? নিজে সময় দেখো, রাত 1:30 বাজে। সকালে বের হন। আমি গেস্ট রুম রেডি করে দিচ্ছি, বিছানার চাদর পরিষ্কার করে। আজ দুপুরে পাড়া হয়েছে, সে বিছানায় আপনি থাকলে ভেবে দেখতে পারি। ইস কি নির্লজ্জ! আকাশ হাসে এবার, দু হাত চেপে ধরে প্রিয়ার তুলতুলে গাল। দুজন মেয়ে বাড়িতে, আমি বাইরে পরপুরুষ, আশেপাশের মানুষজনের নজর পড়লে খারাপ বলবে। আমার বউ বোনের দিকে কেউ আঙুল তুলুক, সেটা আমি সহ্য করব না। কেন? তাছাড়া আপনার জন্য বাড়ি গেলাম না, ওদিকে আমার মাতৃদেবী রেগে ভোম হয়ে আছে, তাকে তো মানাতে হবে। তবু এত রাতে ড্রাইভ করবেন? ড্রাইভার আছে, মিলেমিশে চালাবো, সমস্যা হবে না। উঠি কেমন? প্রিয়াকে নিয়ে আকাশ উঠে দাঁড়ায়, বুকের ভিতরটা অস্থির লাগছে, ছেড়ে দিচ্ছে এক বিন্দু ইচ্ছে করছে না। প্রাণ ভরে দেখে নিল প্রেয়সীর মুখখানা। প্রিয়ার চোখে এর মধ্যে পানি জমেছে। এক হাত আঁকড়ে ধরে আছে আকাশের হাতখানা। কবে ফিরবেন? দ্রুত। আমার আপনাকে ছাড়া এক মুহূর্ত সহ্য হয় না। আকাশের হৃদয় থমকে শীতল স্রোত বয়ে যায়। মেয়েটা কি সুন্দর অবলীলায় বলে দিল কথাটা। অশান্ত হৃদয় থমকাতে বলে, খুব শীঘ্রই আমার করে নেব কেমন? প্রিয়া জড়িয়ে ধরে আকাশকে। বেশ খানিক সময় মুখ ডুবে থাকে আকাশের ঘাড়ে। পায়ে ভর দিয়ে অতদূর পৌঁছানো সম্ভব নয় প্রিয়া। আকাশ কোমর ধরে উঁচু করে আছে প্রিয়াকে। মেঝে থেকে বেশ খানিকটা উঁচুতে শূন্যে ঝুলছে প্রিয়ার পাজোড়া। আকাশ এবার এক দফা কপালে পরশ এঁকে দেয়। বসলো গাড়িতে। প্রিয়ার সদর দরজা ধরে দাঁড়িয়েছে, বারবার চোখ জোড়া মুছতে ব্যস্ত। রাতে 10টা বেজে 15 মিনিট এই মুহূর্তে। ঘরময় কঠোর নীরবতা বিরাজ করছে। রেণুকা রহমান একবার মেয়েদের দিকে আর একবার স্বামীর দিকে তাকাচ্ছেন। তারা এসে পৌঁছেছেন আজ সকালে। মেয়েদের সাথে এতদিন পর দেখা, এক প্রকার আবেগের বহিঃপ্রকাশ, কেটে গেছে গোটা দিন। এই মুহূর্তে রাতে ডিনার সেরে তারা বসেছে ড্রয়িং রুমে। যে কারণে এসেছে সে কথাটা বলার জন্য। তবে বেশ সময় নিচ্ছে আনিসুল সাহেব। অনেক অনেক অবান্তর গল্প করে যাচ্ছেন তিনি। প্রিয়া শিয়া এরই মধ্যে বেশ কয়েকবার নিজেদের মধ্যে চোখাচোখি হয়েছে। তারা মূলত বুঝতে পারছে না বাবা তাদের কি বলতে চাচ্ছে। আনিস সাহেব নানা গল্পগুজবের মধ্য দিয়ে এবার আসল কথাটা বললেন। শিয়ার দিকে তাকালেন। আমার উপর ভরসা আছে তো? আচমকা এহেন প্রশ্নে থমকায় শিয়া, তবে সামলে নিয়ে সাথে সাথে মাথা ঝাঁকায়। কেন থাকবে না বাবা, অবশ্যই আছে। আনিসুর সাহেব প্রশান্তে হাসি আসলেন। রেণুকা রহমানের মুখটা এখনো চুপসে আছে। তিনি যেন কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছেন। আনিসুর সাহেব এবার গলা পরিষ্কার করে নিলেন খানিকটা। বয়স হয়েছে মা আমাদের, দেশে থাকবো না আরও 2.5 বছর। আজকাল নিজে
আয়ুকে ভরসা হয় না। আমি চলে গেলে তোদের দু বোনকে নিয়ে তোমার মা অথৈ সাগরে পড়ে যাবেন। আমাদের তো আর কেউ নেই এই আমরা ছাড়া। প্রিয়া শিয়ার বুকটা ধক করে উঠেও বারবার সে ব্যস্ত হয়ে বলে, এসব বলার মানে কি বাবা? ভালো লাগে না শুনতে। আনিসুল সাহেবের মুখটা খানিক মলিন হয়ে ওঠে। হেসে বলে, বাবা মা আমরা তোমাদের নিয়ে আমাদের চিন্তা নিশ্চয় অবান্তর। তা হবে কেন? তাহলে আমার অনুরোধ রাখতে হবে তোমাকে। সে বাবার হাত ধরে, বড় কী করতে হবে? রেণুকা রহমান শ্বাস আটকে বসে আছে। আনিসুল সাহেব বড় মেয়ের মাথায় হাত বুলান। হাত বাড়িয়ে ছোট মেয়েকে কাছে টেনে নিলেন। পরপর চুমু আঁকলেন দুজনের কপালে। দু বোন একে অপরের ঢাল হবে কেমন। আমি থাকি আর না থাকি, মাকে দেখবে। আমার জীবন থেকে মুক্তি পাওয়ার পর আজীবন। রেণুকা রহমান স্বামীর এমন কথায় চোখে জল জমে শিয়ে পিয়ে বাবাকে আঁকড়ে ধরে কেঁদে ফেলছে ততক্ষণে। আনিসুল সাহেব শুকনো ঢোক গিলে মেয়েদের দিকে তাকান। মনে থাকবে? দু বোন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। মনে থাকবে। ঘরে যাও, রাত হয়েছে, ক্লান্ত আমরা, ঘুম দরকার। বাবা মা নিজেদের ঘরে গেলে দু বোন চলে আসে নিজেদের কামরায়। রেণুকা রহমান স্বামীর দিকে আর চোখে তাকিয়েছেন তখন থেকে। দরজা আটকে বিছানায় তৈরি করতে করতে বললেন, বিয়ের কথাটা বললে না কেন? আনিসুর রহমান পায়ের পাঞ্জাবিখানা পাল্টে সফেদ ফতুয়া গায়ে চড়েন। স্ত্রীর দিকে না তাকিয়ে জবাব দেন, আগে বলে ওকে নার্ভাস করতে চায় না। কাল নিলয়দের বাড়ি যাব, নিলয়ের মা দাদিকে দেখতে, তখন একেবারে যা হয়। রেণুকা বাধা দিলেন স্বামীকে। হুট করে জানিয়ে নার্ভাস করার থেকে আগে থেকে অন্তত একটু জানিয়ে রাখা ভালো নয় কি? আমার মেয়েরা আমার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেবে, অত ভেবো না তুমি। রেণুকা রহমান চুপ করে থাকেন, তবে স্বামীর কথা মন থেকে মানতে পারে না। মেয়েরা বড় হয়েছে, বা আমার মুখের দিকে তাকিয়ে হয়তো সবটা মেনে নিলেও তারপর কি? মেয়েদের এখন নিজেদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, বরং না থাকাটা অস্বাভাবিক, থাকাটা দোষের নয়। সুতরাং হুটহাট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানে হয় না। তবে স্বামীকে প্রেশার দিতে বড্ড ভয় পান তিনি। নিলয় ছেলেটাকে তার পছন্দ নয়। কাল ওখানে আদতে শিয়া পিয়ে যেতে চাইবে কি না এ নিয়ে ঘোর সন্দেহ আছে। আর না তো বাকি রইল বিয়ে। আকাশ বাড়িয়েছে পৌঁছেছে দুপুরের পর, বলা যেতে পারে ততক্ষণ বিকাল হয়ে গেছে। অয়নের মতো তারও বেশ কসরত করতে হয়েছে মায়ের অভিমান ভাঙাতে। বাড়ির সকলে একসাথে ডিনার সেরে দু ভাই এসেছে মায়ের রুমে। বাড়ির কর্তারা ফিরবেন সামনের সপ্তাহে। আমিনা চৌধুরী কোলে মাথা রেখে বাচ্চাদের মতো শুয়ে আছে দু ভাই। বাকি ছেলেমেয়েগুলো ছিল এতক্ষণে, মাত্র আকাশের ধমকাধমকি করে বের করছে, যার যার ঘরে শুতে পাঠিয়েছে। মায়ের সাথে তাদের দু ভাইয়ের কী এক দরকারি কথা আছে। আমিনা চৌধুরী হাত বুলিয়ে দিচ্ছেন তার ছেলে দুটোর মাথায়। অয়ন এবার আগে উঠে বসলো মায়ের মুখোমুখি। আকাশের দিকে এক পলক ফেলে মায়ের হাতটা টেনে নিয়ে নিজের হাতের মুঠোয় নিল। নরম করে বলল, মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। এমন কথা কল্পনা করেনি তিনি। ছেলের কথায় চোয়াল ঝুলে পড়ে তার। মেয়েটা খুব ভালো মা, খুব লক্ষ্মী। আমির যেন কিছু শুনতেই পাচ্ছে না কানে। অবিশ্বাস মাখা নয়নে তাকিয়ে আছে বড় ছেলের দিকে। আকাশের মাথায় রাখা অন্য হাত থেমে গেছে। আকাশ মিটিমিটি হেসে সোজা হয়ে বসে। অয়ন মায়ের অবাক হওয়ার কারণ টের পায়। এর আগে হাজারবার তাকে বিয়ের জন্য জোরাজুরি করা হয়েছে, রাগে বাড়ি ছেড়েছে দু একবার। আর সেই ছেলে কিনা যদি আগ বাড়িয়ে বলে সে কথা, কি বললি বাপ? অয়ন মনে মনে হাসে। একই বলে বলে, মা, আমি বিয়ে করতে চাই মা। এবার যেন চোখের জল বাঁধ ভাঙল না আমিনা চৌধুরী। ঝরঝর করে কেঁদে ফেলল। আকাশের দিকে তাকিয়ে আবার অয়নের মুখটা দু হাতে আজলা নিল। সত্যি বাপ, তুই রাজি? হ্যাঁ। অয়ন মায়ের দু হাতে আগলে নেয়, মৃদু হাসে মাথা ঝেঁকায়। মেয়েটা কে? হ্যাঁ, দেখা আমাকে। অয়ন খানিকটা সময় নেই। তার আগে আরেকটা কথা বলবে? শক্ত হবে কিন্তু, শক্ত হবে না। আমিনা চৌধুরী মাথা নেয় দুদিকে। এই মুহূর্তে অয়ন বিয়ের জন্য রাজি হয়েছে, সে শখটা দিল তাকে। আর কিছুই এর থেকে বেশি অবাক করতে পারবে? অয়ন ভাইকে পরখ করে বাঁকা গলায় বলে ওঠে, তোমার ছোট ছেলে বোধহয় বিয়ে করতে চায়। আকাশ আমিনা দুজনে হতভম্ব হয়ে যায়। চোয়াল ঝুয়ে পড়ল আমিনা। আকাশ বড় বড় চোখ করে তাকালো ভাইয়ের দিকে। সে বারবার বলে দিচ্ছে তার বিষয়টা সে ধীরে সুস্থে জানাবে। অয়ন তখন মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে মায়ের সামনে এসে এখন হাটে হাড়ি ভাঙবে সেটা সে কল্পনা করেনি। আমিনা চৌধুরী একই অবস্থা। এই জীবনে এত চমকানেনি বোধহয়। অয়নের বিষয়ে যেমন তেমন। আকাশ মাথা বন বন করে ঘুরছে। দু
ছেলের দিকে কাতর দৃষ্টিতে তাকালো। এতদিন তো রাজি হচ্ছিলি না, কি এমন হলো যে একসাথে দু ভাই বিয়ের বায়না জুলি? বৌমাদের দেখা দেখি কোন জাদুতে আটকেলি? আকাশ ভাইয়ের দিকে তপ্ত দৃষ্টি তাক করে নিজে আগ বাড়িয়ে পকেট থেকে ফোন বের করলো। ভাইয়ের আগে নিজে বের করে বিয়ের ছবি বাড়িয়ে দিল মায়ের দিকে। মা নিজের ছলছল চোখ জোড়া মুছে কাঁপা কাঁপা হাত ধরে বলল, এমন পরী কোথায় পেলি ছোট আব্বা, বল তো? দুই ভাইয়ের হাসি মুখ ফোটে। আকাশ ধীর গলায় জিজ্ঞাসা করে, পছন্দ? আমিনা চৌধুরী শাড়ির আঁচলে চোখ জোড়া মুছে ফোনের উপর বিয়ের ছবিটিতে চুমু খায়। ছেলের দিকে তাকিয়ে বলে, হবে না? আমার ছেলের সুগেরা, পছন্দ না হয় কোথায় যাবে? আকাশ ভাইকে ইশারা করে, তোমার বড় মামা কিন্তু এর আপন বড় বোন। আরেক দফা চমকালো পালা আমেনা, বলিস কি? কে আগে পেল পরীর হদিস, হ্যাঁ? আকাশ মাথা চুলকায়, ঘাড় তুলে ইশারা করে অয়নকে, তোমার বড় ছেলে। আমরা এসবে সময় কই বলো? শব্দ করে হেসে ফেলল আমেনা, গাল টিপে ধরে ছোট ছেলে, সময় নেই তাই বুঝি কাল আসা হলো না, হ্যাঁ? ওই আর কি, তোমার বৌমা একটু রেগেছিল আর কি, না বলে আসায়। মেয়েটাকে শাড়িতে কেমন বাচ্চা বাচ্চা লাগছে, 18 হয়েছে তো বাপ, আবার বাল্য বিবাহ দেয়, জেল খাটবি না তো? মায়ের রসিকতা হেসে পেল দুজনে। মাথা নাড়ে আকাশ, বাচ্চাই, আমার আশির সমবয়সী আর কি, 18 পেরিয়েছে। শেষমেশ বোনের বয়সী এক মেয়ে মনে ধরল। বৌমা আমার জাদুই জানে। আকাশ হাসে, ভাইয়ের দিকে তাকায়, তুমি দেখাচ্ছ না কেন? তোমার বউও একই রকম সুন্দর, হিংসে না করে দেখাও। একই রক্ত বলে কথা, দেখাও দেখাও। আকাশ একগাল হাসে ভাইয়ের কথায়, শিয়ার ছবিটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। আমিনা হাসি মুখে হাতে নেয় সেই ছবি, তবে এবার মুখে হাসি ফোটে না। তিনি ভয়ঙ্করভাবে চমকান, থমকান। এক নিমেষে কঠিন থেকে কঠিনতর হয়ে যায় বদনখানা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এই তো সেই মেয়ে। বলেই তাকালেন বড় ছেলের দিকে। অয়ন বুঝতে পারছে না তার মায়ের কথা। অপ্রস্তুত হাসি এখনও রয়েছে মুখে। হাসতে হাসতে জিজ্ঞাসা করে, কোন মেয়ে মা, কার কথা বলছো? ওর নাম ইনশিয়া না? আকাশ অয়নের চোখাচোখি হয়। তাদের মা শিয়াকে চেনার কথা নয়, একদমই নেই। আজকে প্রথম দেখলো শিয়াকে, অথচ তাদের মা কি সুন্দর শিয়াকে এক দেখাতে নাম বলে দিল। আমিনা চৌধুরীর মুখ তখন আরও বজ্র কঠিন হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, এই মেয়ে সে নয় যে তোমাকে 6 বছর আগে ছেড়ে গিয়েছিল? দু ভাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। চমকে তাকিয়ে থেকে মায়ের দিকে। আমিনা খানিকটা দম ফেলে, সেই মেয়েকে আবার তোমার জীবনে এনেছো, আসতে দিয়েছো মানে কি? আমি এই মেয়েকে মানি না, অসম্ভব। বেঈমান, চরিত্রহীন, স্থান নেই চৌধুরী বাড়িতে। অয়ন ব্যস্ত হয়, মা তুমি যা জানো সম্পূর্ণ ভুল, আমাকে এক্সপ্লেন করতে দাও। আমিনা চৌধুরী ততক্ষণ বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। অয়ন আকাশ, তাই আমি যা জানার জানি সবই। আমি 6 বছর আগে থেকে জানতাম এই আমার কুকীর্তি। তোমরা এদের ছলনা ভুলতে পারো, আমি নই। দুভাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মাথায় কিছুই ঢুকছে না। তাদের কথা শোনার আগে আমিনা চৌধুরী শিয়ার প্রতি এরূপ বিরূপ ধারণা কারণ তারা কিছুতেই বুঝতে পারছে না। এবার আকাশ মায়ের দিকে এগিয়ে যেতে এক তপ্ত দৃষ্টি আমিনা তাক করলো। আকাশ কিছু বলার আগে কঠিন গলায় তিনি বলে উঠলেন, ওই বেঈমান ছলাকলা করা পরিবার, আমি কোনো ধরনের সম্বন্ধ করতে রাজি নেই। আকাশ এক মুহূর্তে থমকালো, নিজেকে সামলে নেয় প্রায় সাথে সাথে। অয়ন তখনই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে মাকে সে সম্পর্কে এহেন কথা কে বলতে পারে সেই হিসাব মেলাতে ব্যস্ত। আকাশ বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে একই গম্ভীর গলা বলে, আমি প্রিয়াকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি মা। ভাইও তাই। সে ছাড়া ভাই এ সম্ভব নয় কাউকে বিয়ে করা বা পছন্দ করা। উই আর সরি। এবার অয়ন এগিয়ে এলো মায়ের দিকে। মা, তোমাকে কে বা কারা কখন কবে এসব বলেছে জানি না, তবে শুনে রেখো, সে সত্যি বলেনি। সে ছেড়ে গেছিল, তবে সেটা বেইমানি করেনি। আর চরিত্রহীন, হ্যাঁ সেটা আমার শিয়া। আমিনা চৌধুরী হাত তুলে থামতে বললেন ছেলেকে। আমার কথা শেষ হয়নি, আমি বলে দিয়েছি তোমাদের। আমি আর একটা কথা শুনতে চাইনি এই বিষয়ে। তোমাদের অন্য মেয়েকে বিয়ে করতে হবে, এটা আমার শেষ কথা। মা, আকাশ আমাকে বলতে দাও, নাকি এখন মায়ের কথা শোনার প্রয়োজন বোধ করেনি? আকাশ ভুরু কুঁচকে চুপ করে অনিচ্ছায় মায়ের কথা মন দেয়। ওই মেয়ের থেকে সৌমি শতগুণে ভালো তোমার ক্ষেত্রে, তাই আকাশ। আপুর সাথে বড় ভাইয়ের
তোমার বিয়ের কথা বলেছিলাম। আমি এতদিন মানা করলেও আজ আর আমার কোনো আপত্তি নেই। আশা করি তোমারও থাকবে না। তিনি আবার ফেরেন অয়নের দিকে। তোমার বাবা তোমার জন্য সৌমিকে পছন্দ করে। আমার কিছু বলার নেই। অসম্ভব মা। শিয়া ছাড়া এক জীবনে আমি আর কোনো নারীকে মনে জায়গা দিতে পারবো না। কার শোনা কথায় কান দিয়ে তুমি ছেলেদের ভরসা করতে পারছো না? আমার মরা মুখ দেখতে না চাইলে আমার কথা মানতে হবে তোমাদের দু ভাইকে। তবে সেটা চাইলে আলাদা কথা। যেতেই পারো মেয়ে দুটোর কাছে, আমি ধরে রাখবো না। দু ভাই বাগরুদ্ধ। মায়ের এহেন কঠিন রূপ তাদের সামনে আজ প্রথম। আমিনা চৌধুরী ছেলেদের বেরিয়ে যেতে যেতে নিজের রুম থেকে অয়ন আকাশ এক প্রকার বাঘারা হয়ে বেরিয়ে আসে মায়ের ঘর থেকে। ছোট্ট বাচ্চারা আবদার করার পর মা সেটা না মানলে যেমন অবস্থায়, আজ তাদের অবস্থা অনেকটা তেমন। দুজনের মুখ একদম কঠিন। আকাশের মুখ রাগে লাল হয়ে গেছে। দুভাই এসে দাঁড়ায় ছাদে। খোলা আকাশের নিচে শীতল বাতাস, তবে জ্যোৎস্না লাগার মতো নয়। জ্যোৎস্না রাত। আকাশে বেশ তারা লুকোচুরি করছে। আকাশের এই প্রথম ভাইয়ের সামনে সিগারেট ধরে। না তাকিয়ে একটা বাড়িয়ে দেয় ভাইয়ের দিকে। অয়ন বিনা বাক্যে হাতে নেয় সেটা। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। মায়ের এমন করার কারণ বুঝতে পারছে না। সরি ভাই। তুমি সরি বলছি কেন? প্রিয়া শিয়া বোন এটা না বললে অন্তত তোদের নিয়ে মায়ের সমস্যা থাকতো না। আকাশ মৃদু হাসে। সিগারেটের ধোঁয়া ওড়ায় উপরের দিকে। রেলিংয়ে পিঠ থেকে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকে শান্ত গলা বলে, এটা লুকোনোর বিষয়। আগে পরে জানতোই। আমারটা আপাতত সলভ না হলেও হবে, তবে তোমারটা সলভ হওয়া বেশি জরুরি। অয়ন সিগারেট ফুটকাচ্ছে। বুকটা জ্বলছে কেমন করে। সে শুনলে খুব কষ্ট পাবে বোধহয়। দীর্ঘশ্বাস ফেলে আকাশের তারার দিকে তাকায়। নিজের পরিবারকে খুব ইজিলি মানিয়ে নিতে পারবে বলে আশা ছিল সে। ঘটল তার উল্টো। শিয়ার পরিবার তো দূরের কথা, অশান্তি লাগছে খুব। তাদের মা মোটেও বোকা নয়, উচ্চশিক্ষিত। সুতরাং মা যার কথায় পরিচিত হয়েছে সে যথেষ্ট চালাক। তা বুঝতে বাকি রইল না তাদের। ফোন বের করলো। সে বেশ কয়েকবার কল, কেন যেন রিপ্লাই করতে ইচ্ছে করছে না। মাকে পাগলের মতো ভালোবাসে তারা। মার ধারণা ভুল প্রমাণ না করে শিয়াকে বিয়ে করতে পারবে না সে। আবার মা না মানলে তারপরে শিয়াকে ছাড়তে পারবে না সে। অসম্ভব। আর চোখে কপালে ভাঁজ ফেলে শূন্যে তাকিয়ে সিগারেট টান দেওয়া ছোট ভাইয়ের দিকে তাকায়। আকাশ একই রকম ভাবছে নিশ্চয়। শুনশান কটেজে শোনা যাচ্ছে শুধুমাত্র ঘড়ির টিকটিক শব্দ। এর মধ্যে বেপরোয়া ভঙ্গিতে দরজা খুলে ঢুলতে ঢুলতে ভেতরে ঢুকলো রিয়ান। রাতুল ঘরে ছিল, রাকিব রেদোয়ান যার যার ঘরে। আচমকা এমন সময় সদর দরজায় এমন জোরসে শব্দ হয় তিনজনে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রিয়ান এলোমেলো পদচারণে উপরের দিকে আসছে। রাকিব সর্বপ্রথম মুখ খুলে, হারামজাদা, ড্রিঙ্ক করে এসেছে। রেদোয়ান মাথা ঝাঁকায়। রাতুল নিশ্চুপ। আজকাল রিয়ান সম্পর্কে মন্তব্য তার রুচিতে বাধে। এতদিন বন্ধু হিসেবে সব মানিয়ে নিয়েছে। ইভেন মনে করেনি ওর বাজে স্বভাবগুলো, তবে আজকাল খুব নজরে লাগে। রিয়ান মাথা তুলে সিঁড়ির মাথার ওর দিকে তাকিয়ে থাকা তিনজোড়া চোখের দিকে তাকালো। বাজেভাবে হাসলো দাঁত বের করে। চূড়ান্ত মাতাল বুঝি বাকি রইল না কারোই। রাকিব এগিয়ে গিয়ে হাত ধরতে চাইল, ঝটকা দিয়ে সরিয়ে দিল তাকে। পাশ কাটিয়ে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা রাতুলের মুখোমুখি হলো। ভক ভক করে গন্ধ আসছে মুখ থেকে। পাখিরা যেমন তেমন, ড্রিঙ্ক করা পাবলিক রাতুলে একদম নয়। তার এই মুহূর্তে অসহ্য লাগছে সেই হিসেবে। বিরক্তি নিয়ে পিছিয়ে দাঁড়ালো রিয়ান। আবার হাসলো। সাথে সাথে রাতুলের টি শার্টের কলার চেপে দিল দু হাতে। আমি বাজে? আমি খারাপ? হ্যাঁ, হুম। একা আমি? তোরা সব কটা স্বার্থপর, সব কটা। রাকিব রেদোয়ান ভুরু কুঁচকে তাকালো। রাতুল ধাক্কা দিয়ে সরিয়ে দিল রিয়ানকে। ঘরে যা, মাঝরাতে মাতলামি করছিস? মেয়েগুলো থাকলে কি ভাবতো? ভাগ্যিস নেই। রিয়ান শব্দ করে হাসে, কয়েক পা পিছিয়ে দেয়, ভর দেয়। তিনজনের দিকে তাকিয়ে নিভু নিভু চোখে তাকায়। আঙ্গুল তুলে শাসানো ভঙ্গিতে বলে, মেয়েগুলো বলবি না? প্রিয়া প্রিয়া বলবি না? তাও বলবি না? আর ওর নাম শুধু আমি নিব। আমি, ও আমার, শুধু আমার। রাকিব রেদওয়ান পাথরের মতো শক্ত হয়ে যায়। বড় বড় চোখ করে তাকায় রিয়ানের দিকে। আমারও? ওকে, শুনলি, বুঝলি? হ্যাঁ, আকাশের না, ঠিক আছে। ও রিয়ান, প্রিয়া শুধু রিয়ানের। আমি আজই শেষ, আজই শেষ। অন্য মেয়েকে ছুঁয়ে এলাম, আর ছোবো না। এই তো আমি শাওয়ার নেব, হট শাওয়ার, তারপর থেকে প্রিয়াকে ছোবো আমি। আর কোনো
অন্য নারীর সাথে বিছানায় যাব না, কখনো না। রিয়ান কোনো মতে দাঁড়িয়েছে, পড়ে যাবে যাবে সব। অন্য সময় হলে ছুটে গিয়ে ধরতো রিদওয়ান, রাকিব। এখন ধরছে না। আদতে তারা মূর্তি বনে গেছে। রিয়ানের মুখে এমন কথা শুনে বাঘারা তারা। রাকিব একবার দৌড়ে গিয়ে সামলে দাঁড়ালো রিয়ানের। দুগাল ধরে ঝাঁকালো। রিয়ান, কামন বাড়ি, হুঁশিয়ায়। কি যাতা বকছিস? রিয়ান সরিয়ে দেয় রাকিবকে। তাকে পাশ কাটিয়ে এগিয়ে এসে রাতুলের দিকে। রাতুল চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে। তুই শালা মহা বেঈমান। ওই আকাশের দালালি করিস। বলছিস না প্রিয়া আমার? তোর মানতে সমস্যা কোথায়? প্রিয়া মানলি? রাতুল বিরক্ত মুখে তাকিয়ে রয়। রেদওয়ান এসে কাঁধ ঝাঁকায় রাতুল। ও কি যাতা বকছো বলতো? মাতাল হয়ে প্রিয়ার নাম নিচ্ছ কেন? রাতুল দীর্ঘশ্বাস ফেলে। ধীর গলা বলে, ডাফার নাকি প্রিয়াকে পছন্দ করে। আকাশ থেকে পড়ে রাকিব, রেদওয়ান। তারা এসব আন্দাজ করতে পারেনি। রিয়ান আঙুল দাঁড়িয়ে তীব্র প্রতিবাদে ব্যস্ত। কিসের পছন্দ, কিসের পছন্দ? আমি বলছি না তোকে, আই অ্যাম ইন লাভ উইথ হার। ঘরে যা, ঠান্ডা পানির নিচে সারা রাত বসে হুঁশে ফিরে আয়। রিয়ান সজোরে ঘুষি বসায় রাতুলের নাকে। ছিটকে পড়ে যায় রাতুল। গলগলিয়ে রক্ত বেরিয়ে এসে ঠোঁট কেটে যায়। আতঙ্কিত রাকিব দৌড়ে এসে ঠেকায় রিয়ানকে। রেদওয়ান ছোটে রাতুলের কাছে। রাতুল শুধু নির্বিকার রয়েস হয়ে উঠে দাঁড়ায়। সজোরে থাপ্পড় মারে রিয়ানের গেলে। দুজনে একে একে তেড়ে আসে একে অপরের দিকে। রাকিব, রেদওয়ান পক্ষে অসম্ভব হয়ে পড়ছে প্রায় দুজনকে আটকে রাখা। কোনো রকম মতে রাকিব রিয়ানকে ঘরে নিয়ে আসে। রাতুল এখনো তপ্ত চোখে সেদিকে তাকায়। দেখি ঘরে চল, ঠোঁটটা তো কেটে গেছে, আয়। রাতুল জবাব দেয় না। হম্বি তম্বি করে ঢোকে নিজের ঘরে। রেদওয়ান বন্ধুর পাশে বসা, রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছে। আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকলো রাকিব। মুখ অস্বাভাবিক গম্ভীর। রেদওয়ান চোখের ইশারা করতেই চেয়ার টেনে বসতে বসতে বলল, লেবু পানি খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে এসেছি, ঘুমাচ্ছি। রাকিব দিকে ফিরল এবার দুজনে। কি হলো বলতো? রাতুল ঠোঁট উল্টে টিস্যু দিয়ে ঠোঁটের আশপাশ মুছতে মুছতে বলে, সাজে ব্লাডি। রাকিব, রেদওয়ান এর আগে কখনো কল্পনাতে রাতুলকে এতটা রাগতে দেখেনি। গায়ে হাত তোলা তো অনেক দূরের ব্যাপার, তবে আজ চূড়ান্ত রাগে রাতুলকে দেখলো ভয়ঙ্কর রূপ। রাকিব, রেদওয়ান চূড়ান্ত অবাক হয়েছে, যাকে বলে আর কি। রিয়ান, প্রিয়াকে? রাকিব কথা বলা মাথা ঝাঁকায় রাতুল। বলে তো ভালোবাসে, এটা ভালোবাসা? আজ অন্য মেয়ের সাথে বেড শেয়ার করে এসে। রেদওয়ান বাঁকা হাসে। রিয়ানার ভালোবাসা? কাম অন গাইস, আমি সেটাই জানি। তবে এমন পাগলামি শুরু করছে ও, ভাবতে পারছে আকাশের কানে সেটা গেলে কেমন হবে? এতদিন জাস্ট আমি জানতাম, আজ তোদের সামনে মাতলামি করে সব বলে দিছে। কাল আকাশের সামনে, পরশু সে যে স্বভাবত প্রিয়াকে অসম্মান করবে না তার কি গ্যারান্টি? রাকিব, রেদওয়ান মাথা ঝাঁকায় দুজনে। রাতুল দীর্ঘশ্বাস ফেলে হেলান বিছানায় হেডবোর্ডে। আমি ভালো খারাপ যেমনই হোক, রিয়ানকে আমার বন্ধু ভাবে, তবে আকাশের কোনো ক্ষতি করলে আমি ওকে ছাড়বো না, অসম্ভব। রাকিব বন্ধুর দিকে তাকিয়ে থাকে। যে জানে রাতুল কী পরিমাণ কৃতজ্ঞ আকাশের প্রতি। তারা তাই সবাই কম বেশি উত্থান পতনে গেছে গোটা জীবন। সব সময় ঢাল হয়ে পাশে থেকেছে আকাশ। রাতুলের ক্ষেত্রেও সেটা একটু বেশি, তবে তারাও কম কৃতজ্ঞ নয় আকাশের প্রতি। প্রতিদান এ জীবনে দিতে প্রস্তুত। কবে থেকে জানতিস? কক্সবাজারের ট্যুরের আগের রাত থেকে, যেদিন রাকারা আসলো। আকাশ স্বীকার করলো ও প্রিয়াকে ভালোবাসে। ধীরে সুস্থে সব এক এক করে খুলে বলল রাতুল। রাকিব, রেদওয়ান দুজনের মুখ কঠিন। রাকিব গম্ভীর গলা বলে, রিয়ান খুন হতে চায়। আকাশ জানলে মেরে ফেলবে। ফ্রেন্ডশিপের ইতিমধ্যে খতম হয়ে গেছে। রাকিব কথায় মাথা ঝাঁকিয়ে একমত জানায় রাতুল, রেদওয়ান। আমি যে কারণে চেয়েছি যত কম মানুষ জানে বিষয়টা, রিয়ান ভুলে যাক প্রিয়াকে। কিন্তু রিয়ান সেটা মানতে নারাজ। রেদওয়ান হেলান দিয়ে বসে। ও প্রিয়াকে যতটা না ভালোবাসে তার থেকে হাজার গুণ জেদ ওর আকাশকে হারানো। রাতুল মুখ ডোলে নিজের। সেটা তারা জানে, খুব ভালো করে জানে। বরাবরই চরম হিংসে মনোভাব রিয়ান পেষণ করতো আকাশের প্রতি। মাঝখান থেকে বেশ কয়েক বছর সেটা প্রকাশ না পেলেও প্রিয়ার বিষয়টা পর থেকে। এখন তো রাকিব, রেদওয়ান জানলো আকাশের সামনে রিয়ান এহেন সিনক্রেট করতে আর কতদিন। আজই কেলেঙ্কারি ঘটুক, ভাগ্যিস কেউ নেই, থাকলে আর ঝড় উঠতো। কীভাবে সামলাতো তারা? মাথা ভনভন করছে তিনজনে। সমী সেদিন প্রিয়াকে দেখে কাহিনী করলো দেখলি? ওর কথা বলিস না, ওটা নারী, ছি।
কোন পুরুষ মানুষ ওসব মেয়ে ছই বলতো? রাকিব হেসে বলে, রিয়ান। রাতুল মাথা তুলে নাড়ায়। তো বিয়ে করুক সৌমিকে, সংসার করুক। এখানে আকাশ প্রিয়ের মাঝে ওর কী কাজ? রেদন ভাবুক চোখে বন্ধুকে দেখে একই গলা বলে, সৌমিকে চায়টা কাকে বলো তো, অয়ন ভাই নাকি আকাশ? রাতুল হাতের ফোনটা চার্জে কাত করে লাগায়, বাঁকা গলা বলে, ওর বাপ চায় অয়নকে, যেহেতু অয়ন বড় ছেলে। বাট আই থিঙ্ক শি লাইকস আকাশ। শব্দ করে হেসে বলে তিনজনে। ভয়াবহ ব্যাপার স্যাপার। সকাল সকাল বহুদিন পর মায়ের ডাকে ঘুম ভাঙে প্রিয়ার। আগেই হলে বিরক্ত লাগতো, ঘ্যান ঘ্যান করতো ডেকে তোলার জন্য। এক দফা চিৎকার চেঁচামেচি চলতে বাড়ি তুলে। আনিসুর সাহেবের চাপা কণ্ঠে স্ত্রীকে ধমক দিতে থাকেন মেয়েদের এভাবে বকাবকি করে ডেকে তোলার অপরাধে। রেণুকা অবশ্য স্বামীর সেসব কথায় মোটেও কান দিতেন না, বরং আরও দ্বিগুণ জোরে মেয়েদের ডাকাডাকি করতেন। আজ তা হলো না, বরং দু ডাকে লাফিয়ে উঠল প্রিয়া। পাশে বিছানায় খালি, সে আগে উঠে পড়েছে। এলোমেলো চুলগুলো খোপা করে সময় দেখল, 8:30। দীর্ঘশ্বাস ফেলল। তার ধারণা ছিল ভোর সম্ভবত। ফ্রেশ হয়ে নিচে নেমে আসতে সেই চিরচেনা রান্নাঘর। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা সবাই সংবাদপত্র করছে। সে হাতে হাতে সাহায্য করছে মাকে। প্রিয়া মিষ্টি করে হাসলো। কি সুন্দর মুহূর্ত! সিঁড়িতে দাঁড়িয়ে ক্যাপচার করে নিল ফোনে সে সুন্দর মুহূর্ত। ধীরে সুস্থে নেমে এলো নিচে, বাবাকে ঘেঁষে বসলো। আনিসুর সাহেব মেয়েকে আগলে নিলেন। ঘুম ভাঙলো আমার ছোট্ট রাজকন্যার? মাথা বাবার কাছ থেকে উঠে এগিয়ে যায় মায়ের কাছে। কী রান্না হচ্ছে? পরোটা কারা হচ্ছে? সাথে বুটের ডালের হালুয়া, খাসির মাংস। প্রাণ ভরে শ্বাস টেনে নেয়। কতদিন পর মায়ের হাতে রান্না খাবে ভাবা যায়, ভেবে প্রশান্তি কাজ করছে। কড়াই থেকে এক পিস মাংস তুলে মুখে পুড়তে পুড়তে ছুটে যায় বাবার পাশে। আজ দুপুরে দাওয়াত আছে একটা। প্রিয়া ভরে তুলো, কোথায়? আনিসুল সাহেব ঘাড় বাঁকিয়ে পরখ করেন স্ত্রী আর বড় মেয়েকে। মৃদু হেসে বলেন, তোর আমার অজগর আঙ্কেলের বাসায়। এই নামটা শুনে মুখটা চুপসে যায় প্রিয়ার। বড় বড় চোখ করে তাকায় একবার মা আর এক বোনের দিকে। সে মাথা নেড়ে আশ্বস্ত করে বোনকে। প্রিয়া আবার বাবার দিকে তাকাতে আনিসুর সাহেব হাতের পেপার রেখে চায়ে চুমুক দিতে দিতে বলেন, অজগরের স্ত্রী ক্যান্সার, শুনেছেন নিশ্চয়? ওর মায়ের বয়স 100-র কাছাকাছি। যখন তখন যাই যে অবস্থা। আমার কাছে মানুষ অজগর দেখে আসাটা দায়িত্ব না? প্রিয়া নিজের হতভম্বতা কাটিয়ে সজোরে মাথা জাগায়। অবশ্যই বাবা, অসুস্থ মানুষ। তাছাড়া অজগর আঙ্কেল তোমার একমাত্র বন্ধু, বিপদের বন্ধু পাশে থাকবে না? অবশ্যই যাব। আনিসুল সাহেব সন্তুষ্টে হাসি আসলেন মেয়ের দিকে তাকিয়ে। বড় মেয়ে ঠিক একইভাবে সম্মতি করছেন। কখন বেরোবো বাবা? ঘড়ি দেখলেন আনিসুল সাহেব, গম্ভীর করে বললেন, দুপুরের লাঞ্চ ওখানে গিয়ে করবো, সুতরাং 12টার দিকে তৈরি থেকো। প্রিয়া মাথা নেড়ে এগিয়ে যায় মা বোনকে সাহায্য করতে। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে কঠিন নীরবতা এমনিতে থাকে রোজ। খাবার টেবিলে কথা বলা এই বাড়ির কর্তারা একদম পছন্দ করে না। তবে আজকের চিত্র অন্যরকম। স্পষ্ট কিছুর আভাস পাওয়া যাচ্ছে। অয়ন আকাশ খাবার টেবিলে একটা কথাও বলছে না। তাদের মুখ দেখে বাকি ভাই বোনগুলো কিছু বলার সাহস পাচ্ছে না। তার থেকে বড় কথা, তাদের বড় মা আজ অস্বাভাবিক ঠান্ডা মেজাজে আছেন। আরাপ মাথা ঝুঁকে মুখ গানে আরশির কানে গেছে। ফিসফিসে বলে, কি হয়েছে? আরশি ঠোঁট উল্টায়, মাথা নাড়ে দুদিকে। সে জানবে কী করে? একইভাবে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে মাথা নাড়ল এরিন, আয়াত সকলে। আরাব দীর্ঘশ্বাস ফেলে খাবারে মন দিতে চেষ্টা করলো। কারো জানার কথা নাই। অয়ন খাবারের আধাআধি শেষ করে উঠে পড়ে। আমিনা চৌধুরী ছেলের মুখে দেখে ছেলের কাণ্ড, তবে কিছু বললেন না। আকাশ নিজেও বলছে না কিছু। অয়ন আকাশের দিকে ফেরায়, খেয়ে হোটেলে প্রজেক্টটা দিস আমাকে। কমপ্লিট হয়েছে? আকাশ মাথা নাড়লে, হয়েছে, রাতুল করে দিছে। গুড, ওটা নিয়ে আয় রুমে। অয়ন হাঁটা ধরতে কানে ভেসে আসে আমেনা চৌধুরীর গমগমে কণ্ঠস্বর। সৌমির বাবা মা আসছে কালকে। তোমার বাবার চাচারা ফিরছেন আজকে। অয়ন থমকায়, মায়ের দিকে কঠিন চোখে তাকায়। আমি না মানা না করছিলাম তোমাকে? তোমার অনুমতির দরকার নিশ্চয় আমার নেই। বাড়িতে থাকবে কালকে দুভাই, মাথায় থাকে যেন। অয়ন অগ্নিমুখে গটগট করে উপরে চলে যায়। সে আর ফোন ধরছে না কাল থেকে। অসুস্থ হচ্ছে তার। তার মা কি না সে একে ভুল বুঝে নিজের অপরাধ বোধে কাজ করছে তার। আকাশ নিজের খাবার খেতে খেতে মায়ের দিকে তাকায়। আমার উপর জবরদস্তি চলে মা? আমিনা চৌধুরী যেন বুঝতে পারে না হঠাৎ আকাশের বলা কথা।
চুপ করে থাকেন কঠিন মুখে। আকাশ নিজে বাকি খাবার শেষ না করে পানি ঢালে সেথায়। অস্বাভাবিক গলায় বলে, শুধুমাত্র তুমি বলে এই জোরটা করতে পারছো, না হলে এই আকাশ এহনা চৌধুরী অথবা অয়ন মেহনাজ চৌধুরী এই দুনিয়ায় কারো কসম টসমের ধার ধারে না। এটা কিন্তু জানো। আর জানো বলে ইমোশনাল ব্ল্যাকমেলটা করছো তোমাদের ভালোর জন্য। আমার তোমার কোলের ছোট ছেলে নই মা। 30 পেরিয়েছি ভাইয়ের, আর 3 বছর আগে আমার 30 ছুঁইছি। এমন দুটো ছেলেকে নিজের কসম দিয়ে জোর করে অন্যায় করা বলে মনে করো না তুমি? আমিনা চৌধুরীর চোখ ছলছল করে ওঠে ছেলের এমন কথায়। কাঁদবে না মা, প্লিজ। কাঁদতে আমাদের ইচ্ছে হচ্ছে, পাচ্ছি না। পুরুষ মানুষ কাঁদতে হয় না বিধায় এই তোমাদের শেখানো। ভাইয়ের অবস্থা কল্পনা করতে পারছো তুমি? পারছো না। অথচ সব থেকে বেশি ভাইকে বোঝার কথা ছিল তোমার। আমাদের থেকেও তুমি ভরসা করছো বেশি। কোনো কথা অজানার বাইরের মানুষকে আমাদের দুই ভাইয়ের সামান্য কথা শোনার ধৈর্য তোমার নেই মা। অথচ এই পৃথিবীতে আমাদের দু ভাইয়ের সব থেকে কাছের মানুষ তুমি, বেস্ট ফ্রেন্ড তুমি। এক নিমিষে সেটা এলোমেলো করে দিচ্ছ অযৌক্তিক ইমোশন বেঁধে। তোমাদের ভালো চাওয়াটা কি অন্যায় আমার? মোটেও না। আমাদের ভালো গোটা পৃথিবী তোমার থেকে বেশি কেউ চায় না। তবে তুমি যেটাকে ভালো চাও বলছো, সেটা ভালো চাওয়া নয় আমাদের জন্য। যখন বলি তোরা বিয়ে করতে চাস, মেয়ে পছন্দ না করেছি আমি, রাজি হইনি। কিন্তু পরে দেখার পর শুধু বলছি মেয়ে দুটো নয়, রূপের ছলনায় ভুললে চলে। সেটা তো সমস্যা মা। ভাই আর আমি গোটা পৃথিবীতে তোমার পরে যদি কোনো নারীর দিকে তাকাই, সেটা ওরা দু বোন মা। এই জীবনে আর কোনো মেয়ের দিকে দৃষ্টি দেয়নি, দেওয়ার কথা ভাবতে পারি না। ওই মেয়ে দুটো বাদে যাকে বলবি মা, ওই দুটোকে নিয়ে তোমার যে সমস্যা, কেন ক্লিয়ার করছো দিচ্ছ না আমাদের? তোমার আর ভুল ধারণা সবটা। আমিনা চৌধুরী এতক্ষণ শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন শব্দ করে। ছেলের কঠিন কথায় নাকি রাতে অয়নের কথাগুলো শুনল না কেন, সে কারণ বোঝা যাচ্ছে না। আকাশ কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থেকে নিজের প্লেটের দিকে তাকিয়ে চোখ বুজে ধাতস্থ করে নিজেকে নিয়ন্ত্রণ করে সম্ভবত। শব্দ করে চেয়ার থেকে উঠে দাঁড়ে, কেঁদো না মা, আমাদের আর নিচে নামিও না। শেষমেশ আমাদের জন্য তোমার চোখের পানি। এই দৃশ্য কল্পনা করলে শরীর কাঁপছে। তোমার চিন্তা ধারণা নিয়ে থাকো, জেদ নিয়ে থাকো। আকাশ চলে যায় নিজের রুমে। খাবার টেবিলে কেউ খাচ্ছে না। খানিক দূরে দুজা ছলছল চোখে তাকানো। আরাফ আরশির অবস্থা একই। এমন যুদ্ধে এ জীবনে তারা দেখেনি বোধহয়। বাড়ির কর্তাদের সাথে ছেলেদের টুকটাক ঝামেলা দেখে তারা বেশ অভ্যস্ত। তবে তাদের বড় মায়ের সাথে অসম্ভব ব্যাপার স্যাপার। শহরের সবুজ ঘেরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক মনে গাড়ি চলছে। ড্রাইভিং করছে স্বয়ং আনিসুল রহমান। তার পাশে বসে স্ত্রী দুই মেয়ে। পিয়া শিয়া যতটা আমোদ থাকার কথা মোটেও না। তার ঘোরতর কারণ হচ্ছে বই কি, যেখানে যাচ্ছে সেখানে তারা মোটেও স্বাচ্ছন্দ্যে যাচ্ছে না। তার কারণ অবশ্য নিলয় নামের লোকটা। বয়সে শিয়ার থেকে 1-2 বছর বড়, সুদর্শন পুরুষ। বাবার বন্ধু অজগর আঙ্কেলের একমাত্র ছেলে। বড় লোকের একমাত্র ছেলে হলে যা হয় আর কি, বকে যাওয়া যাকে বলে। আর তার সাথে অজগর সাহেবের প্রাণপণ চেষ্টা করেন শিয়ার বিয়ে দিতে। শিয়ার বাবাও মুখে না বলতে পারেন না একমাত্র বন্ধুকে। এ শহরে আসার পর বিপদে আপদে তাকে সর্বক্ষণ পাশে পেয়েছে। তাছাড়া বছর 6 আগে পিয়া শিয়া যখন রাস্তায় বাজে ছেলেদের হাতে অসম্মানিত হচ্ছিল, তখন অজগর আঙ্কেলের সাহায্যে বাঁচাতে পারে মেয়ে দুটোকে। ভিতরের ঘটনা বেশ ভিন্ন হলেও আনিসুল সাহেব ওই অবধি জানেন। স্থানীয় মার্কেটের দিকে তাকে থামিয়ে ফল মিষ্টি কিনে নিলেন আনিসুল সাহেব। তারা পৌঁছলো তখন প্রায় 1:30 বাজে। বাড়ি ঢুকতে চোখ ধাঁধিয়ে গেল শিয়েপের। আজ প্রথম এলো এই বাড়িতে। এর আগে অজগর আঙ্কেল তার পরিবার নিয়ে পিয়াদের ছোট্ট বাড়িতে বেশ কয়েকবার আসলো, তারা আসেনি এক প্রকার। আনিসুল সাহেব অবশ্য স্ত্রীকে নিয়ে এসেছেন 1-2 বার। বাড়ির ভিতরে আলিশান, তবে তার থেকে একটা কেমন একটা সাজানো। মোটেও মনে হচ্ছে না এ বাড়িতে দুটো রুগী আছে, তারা সেই রুগী দেখতে এসেছে। বাড়ির ভিতরে সাজসজ্জা দেখে মনে হচ্ছে বড় কোনো অনুষ্ঠান, কেমন বিয়েবাড়ি টাইপের সাজসজ্জা আর কি। প্রিয়া বোনের কানের কাছে মুখ এনে ফিসফিস করলো, বড় লোকেদের কি মরা বাড়িও এমন বিয়ে বাড়ির মতো লাগে আপু? সে চোখ রাঙায় বোনকে, কী সব বাজে কথা বলছিস?
প্রিয়া ঠোঁটে ঠোঁট টিপে বলে, বাজে কথা কয়, এই বাড়িতে দেখে কেউ বলবে এই বাড়ির দুটো ইম্পর্ট্যান্ট মানুষ মৃত্যু পথযাত্রী? না বললে চুপ কর তুই। বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতে সিঁড়ি দিয়ে হই হুল্লোড় করে নেমে আসতে দেখা যায় অজগর সাহেবকে। বন্ধুকে এতদিন পর দেখে আকাশের চাঁদ যেন পারছে তো উড়ে এসে জড়িয়ে ধরে। লোকটার এহেন ছেলে মানুষের আল্লাহ দেখে ফিক করে হেসে ফেলে প্রিয়া। সে চোখ রাঙিয়ে বোনকে চাপা ধমক দেয়। অজগর সাহেব ততক্ষণে নেমে এসেছেন, জড়িয়ে ধরছেন বন্ধুকে। নিচতলা থেকে রুম থেকে অজগর সাহেব ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসতে দেখা গেল হেল্পিং হ্যান্ডকে। তার মুখ বেশ আশ্চর্য, মোটেও রোগী রোগী ভাব নেই। উনি এসে কুশল বিনিময় করে সবার আগে এগিয়ে গেলেন শিয়ার দিকে। শিয়া পিয়া দুজনে বিনয়ের সাথে সালাম দিলেন, বসলো সোফাতে। মহিলা বেশ কয়েক নিয়ে পরখ করলো শিয়াকে, তারপর আচমকা আনিসুল সাহেবের দিকে ফিরে কেমন একটা গম গমে গেলে বলে উঠল, এর সাথে আমার ছেলের আজ বিয়ে বুঝি? শিয়া পিয়া কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে গেল, একে অপরের হাত খামচে দিল। মহিলার মুখটা আবার ঘুরল প্রিয়ার দিকে। তারপর, শিয়া, তোমার বয়স কত? শিয়া নরম গলা বলল, 27 পেরেছে। বলো, 28। বেশ বয়স। মহিলা কুচকানো নজর তাকালো প্রিয়ার দিকে। সে বেচারি বোনের হাত ধরে বসা। তোমার? প্রিয়া এদিক সেদিক বাবা মায়ের দিকে তাকালো। মহিলার কথার ধরেন একদম পছন্দ হয়নি। তাদের কি কাজে আনা হয়েছে হালকা বুঝতে পারল বোধহয়। মহিলাকে দেখে মোটেও মৃত পথযাত্রী লাগছে না। আনিসুর রহমান রেণুকা সাহেব বসে আছেন। রেণুকা রহমানের মুখ বেশ কঠিন হয়ে এসেছে। কি হলো, বয়স কত তোমার? 18 চলে। মহিলার মুখে হাসি ফুটল, স্বামীর দিকে ফিরল। একে রেখে বয়স্ক মেয়ে মনে ধরল তোমার ছেলে? অজগর সাহেব খুক খুক করে কেসে ওঠেন স্ত্রীর চাচাশুলার কথায়। মহিলা নিজে আবার শুধরে নেয়, রূপ আছে মাশাআল্লাহ দুজনে, তো বাচ্চা কাছে কে অত বয়সে মেয়ে পেটে ধরবে? মহিলার এমন অপমানজনক কথায় বাঘাড়া হয়ে গেল সকলে। রেণুকা রহমান উঠে পড়ছে সোফা থেকে। আনিসুল সাহেব মুখ অস্বাভাবিক রকম লাল। বন্ধুর বাড়িতে দাঁড়িয়ে আছে আর মহিলা অসুস্থ, এই খাতিরে চুপ করে আছেন তিনি। রেণুকা রহমান অপলক স্বামীর দিকে তাকিয়ে ফিরল এদিকে। আমার মেয়েরা মোটেও আমার কাছে বোঝা নয়। ওরা বিয়ে করতে চাইলে করবে না, হয়নি বলে নয়, করতে চায়নি বলে এখনও অভাবিত। মহিলা বোধহয় মুখ ফসকে বলা কথাটা ধরতে পারল। অতি ব্যস্ততায় এগিয়ে এলো রেণুকা রহমান দিকে। মুখটা বেশ কপট মলিন করে বলল, আপা ক্ষমা করবেন, খুব একটা শিক্ষিত নই আমি। কি বলতে কি বলি, শুনতে খারাপ লেগে অত শত বলিনি। আপনার বড় মেয়ে মাশাআল্লাহ পড়ি। আমার অন্য উদ্দেশ্য ছিল না বলার। রেণুকা রহমান আরও কঠিন বলতে কেউ বললেন না। মহিলার স্বাস্থ্যের কথা চিন্তা করে মহিলা বোধহয় এই ফায়দা দিল, শব্দ করে কেঁদে ফেললে তার হাত ধরে। ছেলেটাকে বিয়ে করে বউয়ের মুখ দেখতে মরতে চাই আমি। আমার ছেলে আপনার মেয়েটাকে পছন্দ করে, আমিও করি। আমার এই মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ করুন। বাধা দিয়ে ওঠেন অজগর সাহেব। স্ত্রীর কাছে এসে মুছে দেয় চোখের পানি। বন্ধুর দিকে তাকিয়ে এসে বলেন, রাজি নয় মানে? রাজি আছেই বলে তো আজ কাবিন করে ফেলবো। সামনের সপ্তাহে ধুমধাম করে তুলবো শিয়ামাকে। সে আকাশ থেকে পড়ে পায়ের নিচে শূন্য অনুভব করছে। এর জন্য এসেছে মানেটা কি? আজকে কাবিনের কথাটা কি করে বুঝলো? বাবা মায়ের দিকে আহত দৃষ্টিতে তাকালো। প্রিয়া তখনও শক্ত করে আঁকড়ে ধরে আছে বোনের হাত। সেও সমানভাবে অবাক হচ্ছে। রেণুকা রহমান ছলছল চোখে মেয়ের আহত দৃষ্টি দেখলেন। আনিসুর রহমান তাকালো না পর্যন্ত। শিয়ার বুকটা ভারী উঠল। তার বাবা শেষ পর্যন্ত মিথ্যে বললে তাকে? তার বাবা? মাথা ঘুরছে তার। তোমরা তাহলে উপরে যাও, রুম ঠিক আছে, রেস্ট করো, ফ্রেশ হও, লাঞ্চটা করে নাও। সন্ধ্যার পর কাজী সাহেব আসবে, কলেমা পড়িয়ে রাখবো নাকি? অবশ্য তারপর বৌমাকে রেখে দিলে পারি। যখন আমাদের বাড়িতে হচ্ছে, বলে অট্টহাসিতে হাসলেন তিনি। আনিসুর রহমান মলিন হাসেন। রেণুকা কঠিন দেখালেন স্বামীকে। কোন ঋণে জর্জরিত হয়ে তার স্বামী এইভাবে মাথা নাড়ছে, হিসাব মেলাতে পারছে না। মজা করছিলাম ভাবি সাহেবা, আমার ছেলে চলে আসবে একটু শহরের বাইরে, সন্ধ্যার মধ্যে এসে যাবে, চিন্তা করে না, বিয়ে পড়িয়ে রাখবো, সামনের সপ্তাহে তুলে আনবো অনুষ্ঠান করে। আপনাদের বাড়িতে সব করতেই পারতাম, বুঝতেই পারছেন। আমার স্ত্রী তো বাড়ির বাইরে যাওয়া আর কথা বললেন না তিনি। কাজের লোককে ব্যস্ত তাড়া দিয়ে ওদের গেস্ট রুম অবধি নিয়ে যেতে।
শিয়া প্রিয়া দুজনে পাথর হয়ে বসেছে। প্রিয়ার চোখ ছলছল করে উঠল আশ্চর্যজনকভাবে। শিয়ার চোখ এখনো শুকোয়নি। বোধহয় বাবার কাছ থেকে এটা আশা করেনি, একদমই না। চলবে আকাশপ্রিয়া পর্ব ১০। পুরো গল্পটা প্লেলিস্টে। সবাই সাজের মায়া সাজের মায়া করো। সাজের মায়াটা যখন দিবে আমি অবশ্যই দিব। ততদিনে আকাশপ্রিয়াটা একটু টেনে দিই।